ইসলামিক অডিও বুক আপনাদের সামনে পরিবেশন করছে সিআইএ এর বিন লাদেন ইস্যু ইউনিটের প্রাক্তন প্রধান মাইকেল শোয়ার লিখিত ওসামা বিন লাদেন বইটির বাংলা অনুবাদ সাম্রাজ্যের ত্রাস বইটির অডিও বুক। এই অডিও বুকটি তৈরি করা হয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের ইতিহাস, কাঠামো ও নীতিবিধি সম্পর্কে সম্পূর্ণ নিরপেক্ষ বিশ্লেষণ এবং গবেষণালব্ধ তথ্য উপস্থাপনের উদ্দেশ্যে। এতে কোনো অংশেই আমাদের চ্যানেল ইসলামিক অডিও বুক এর পক্ষ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড বা উগ্রবাদের প্রশংসা, মহিমাকরণ বা উৎসাহ প্রদান করা হবে না। বাংলাদেশ সরকারের অ্যান্টি টেররিজম অ্যাক্ট 2009 সন্ত্রাসী বা উগ্রবাদী কার্যক্রমের পক্ষে কোনো ধরনের প্রচার বা মহিমাকরণ কঠোরভাবে নিষিদ্ধ, তবে ঐতিহাসিক ও নীতিনির্ভর আলোচনা আইনগতভাবে স্বীকৃত। ডিজিটাল নিরাপত্তা আইন 2018-তে অনলাইনে উগ্রবাদী প্রচারণা প্রতিরোধে প্রযোজ্য হলেও তথ্যভিত্তিক ও শিক্ষামূলক গবেষণা পর্যালোচনার ক্ষেত্রে কোনো বিশেষ বিধিনিষেধ আরোপ করে না। এছাড়া বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ 39 অনুযায়ী বাকস্বাধীনতা মৌলিক অধিকার হিসেবে সুরক্ষিত, তবে রাষ্ট্র নিরাপত্তা, জনশৃঙ্খলা রক্ষার নামে যুক্তিসঙ্গত সীমাবদ্ধতা আরোপের সুযোগ রাখে, যা এখানে প্রযোজ্য হবে না, কারণ আমাদের চ্যানেল ইসলামিক অডিও বুক কোনোভাবেই সন্ত্রাসকে সমর্থন করে না এবং এখানে প্রচারিত হবে শুধুমাত্র বইয়ে অন্তর্ভুক্ত বিষয়বস্তু, বিকৃতি ছাড়াই। আজকে যে অধ্যায় থেকে আমরা আলোচনা করব তা হল সমন্বয়ক 1996 থেকে 2001 সাল। ওসামা বিন লাদেন আফগানিস্তানে ফিরে আসেন 1996 সালের 18 মে। একটি ছোট জেট প্লেনে করে তিনি জালালাবাদ বিমানবন্দরে এসে নামেন। পরবর্তী কয়েকদিনে তার স্ত্রী সন্তানেরা ছাড়াও অনেক আরব মুজাহিদ এসে পৌঁছান। রেড আর্মির বিরুদ্ধে ওসামা বিন লাদেনের একসময়ের সহযোদ্ধা আফগানের পুরনো মুজাহিদেরা তাদের সবাইকে স্বাগত জানায়। ইসলামিক ইউনিয়নের কমান্ডার সানজুর 80 দশকের মাঝামাঝিতে আরব মুজাহিদদের সম্পর্কে মন্তব্য করেছিলেন যে তাদেরকে দিয়ে কোনো ফায়দা নেই, তারা কেবল মৃত্যুর জন্য প্রতিযোগিতা করে। সেই কমান্ডার সানজুর বিমানবন্দরে ওসামা বিন লাদেনকে নিতে এসেছিলেন। এছাড়াও এসেছিলেন হিজবে ইসলামী খালিসের অভিজ্ঞ কমান্ডার এবং ইঞ্জিনিয়ার মাহমুদ। আফগানিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি বুরহানুদ্দিন রাব্বানি এবং প্রধানমন্ত্রী গুলুবুদ্দিন হেকমতিয়ার উভয়েই বিন লাদেনের ফিরে আসার অনুমোদন দিয়েছিলেন। কিন্তু ওসামা বিন লাদেন তার ফিরে আসার পেছনে সবচেয়ে বেশি কৃতিত্ব দিয়েছিলেন শাইখ ইউনুস খালিসকে, কেননা আফগানের বড় নেতাদের মধ্যে একমাত্র তিনিই সোভিয়েত পরবর্তী গৃহযুদ্ধে অংশ নেওয়া থেকে সম্পূর্ণ বিরত থেকেছিলেন। ওসামা বিন লাদেন লিখেন, আল্লাহ শাইখ মোহাম্মদ ইউনুস খালিসকে এই মতবিরোধ এবং অন্তকুন্দল থেকে মুক্ত রেখে সম্মানিত করেছেন। আরবেরা যখন আফগানিস্তান ছেড়ে যায় তখন আফগানিরা নিজেদের মধ্যে লড়াইয়ে লিপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু শাইখ ইউনুস খালিস তাদেরকে অর্থাৎ আরবদেরকে পুনরায় স্বাগত জানান। আবু জান্দালের মতে সেই উৎস অভ্যর্থনা ছিল সোভিয়েতদের বিরুদ্ধে আফগানদেরকে শাইখ ওসামার অবদান ও কৃতিত্বের কৃতজ্ঞতাস্বরূপ। যে হৃদ্রতা ও সম্মান আফগানেরা ওসামা বিন লাদেনকে দিয়েছিল সেটা তাৎপর্যপূর্ণ, আর তা একই সাথে বোধহয় এই ব্যাপারটারও ইঙ্গিত যে তালেবান হোক বা অন্য কেউ হোক, আফগান পাশতুনদের কেউই বিন লাদেনকে তার শত্রুর কাছে তুলে দিত না। আল কায়দার সমরবিদ আবু মুসআব আস-সুরি ওসামা বিন লাদেনের দ্বিতীয়বার আফগানিস্তানে আগমনকালে সেখানে উপস্থিত ছিলেন। তিনি পরবর্তীকালে সেই ব্যাপারে লিখেন, এক বৈঠকে আলোচনাকালে আমি ইউনুস খালিস থেকে অসাধারণ কিছু কথা শুনেছিলাম। গম্ভীর কিন্তু সুদক্ষ আরবিতে তিনি আবু আবদুল্লাহ অর্থাৎ ওসামা বিন লাদেনকে বলেন, আমার অধীনে আমি ছাড়া কেউই নেই, আর এটা আমার কাছে খুবই প্রিয়, কিন্তু আপনি আমার কাছে এর চেয়েও মূল্যবান, আর আপনার ভালো থাকা আমার নিজের ভালো থাকার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি আমাদের মেহমান, আর তাই কেউ আপনাকে আঁচড় দিতেও দেয়া হবে না। তালেবানদের সাথে যদি কিছু হয় তাহলে আমাকে বলবেন, যদিও তারা আপনার কাছে পৌঁছাবার পর আমার পক্ষে করার মতো খুব অল্প পথই খোলা থাকবে, কিন্তু আমি আমার সাধ্যের সবটুকুই করব। কিন্তু ইউনুস খালিসের আসলে তালেবানকে নিয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন ছিল না। কিছুদিন পরে 1996 জুলাইয়ে মোল্লা ওমরের বাহিনী যখন জালালাবাদ দখল করল, সেই সম্পর্কে আবু মুসআব আশ-সুরি লিখেছিলেন যে তালিবানের উচ্চপদস্থরা শাইখ ইউনুস খালিসের মতো ওসামা বিন লাদেনকে নিরাপত্তা দেওয়ার একই রকম প্রতিজ্ঞা করেছিল, অথচ তারা তখনও বিন লাদেনকে কেবল খ্যাতির কারণে চিনত। এর উপর যেহেতু তাকে তারা নিজেরা আফগানিস্তানে আমন্ত্রণ করেনি,
তাই তার দায়িত্ব নেওয়া তাদের প্রতি বাধ্যতামূলকও ছিল না। আবু মুসআব আশ-শুরির তথ্য অনুযায়ী তালেবানেরা যখন জালালাবাদে প্রবেশ করেছিল, ওসামা বিন লাদেন তখন সেই শহরেরই অবস্থান করছিলেন। আশ-শুরি লেখেন, আর আমি নিজে তালেবান আর আফগান মুজাহিদদের মধ্যেকার একটি বৈঠকের সাক্ষী হই। আমি সেখানে শাইখ আবু আবদুল্লাহ অর্থাৎ ওসামা বিন লাদেনের একজন অতিথি হিসেবে অবস্থান করছিলাম। এক পর্যায়ে তালেবানদের কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তিবর্গ এলেন। তাদের মধ্যে একজন মন্ত্রী এবং একজন প্রশাসনিক কর্মকর্তাও ছিলেন। একজন বললেন, আপনারা হলেন মুহাজিরিন আর আমরা হলাম আপনাদের আনসার। কথাটুকু বলতেই বক্তার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। বৈঠকের শেষের দিকে মন্ত্রী বলেছিলেন, আপনারা শুধু আমাদের মেহমানই নন, আমরা আপনাদের খাদেম, বরং আমরা তো আপনাদের চলার পথেরও খাদেম। পুরনো ঠিকানায় 1996 সালের মে মাসে ওসামা বিন লাদেন নানগারহর প্রদেশে জালালাবাদের কাছাকাছি থাকা শুরু করেন। পরবর্তী বছরের মেতে কান্দাহারে চলে যাওয়ার আগ পর্যন্ত তিনি, তার পরিবার এবং আল কায়দার সদস্যরা ছোট ছোট বেশ কয়েকটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে থাকতেন। সর্বপ্রথম তারা জালালাবাদে সোভিয়েত আর্মির একসময়ের ব্যবহৃত একটি বড় গেস্ট হাউসে উঠেছিলেন। এরপর একে একে আরব মুজাহিদরা আফগানিস্তানে আসার ফলে সদস্য সংখ্যা যখন বাড়তে থাকে, তখন তারা ইউনুস খালিসের অধীনে হাদ্দা ফার্ম নামের এক সামরিক কম্পাউন্ডেও বেশ কিছুদিন থেকেছিলেন এবং সবশেষে তারা তোরা বোরার পাহাড়ের সেই সব ক্যাম্পে চলে যান যেগুলোকে মুজাহিদেরা সোভিয়েত বিরোধী জিহাদের সময় ঘরেছিলেন। এই পুরো বছর জুড়ে আহমদ সাইদ খাদর নামের একজন মিশরীয় কানাডিয়ান, যার মৃত্যু 2003-এ, তার পরিবার নিয়ে ওসামা বিন লাদেনের কাছাকাছি থেকেছিলেন। খাদরের স্ত্রী মাহা এবং তার সন্তানদের মতে বিন লাদেন পরিবার অল্প কিছু কঠোর নিয়মকানুন বাদে ভালোই মিশুক ছিল। আর এই পুরো সময়টাই ওসামা বিন লাদেন একজন সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেছিলেন। একই সাথে একজন পারিবারিক মানুষ এবং আল কায়দা প্রধান হিসেবে সুন্দর ভারসাম্যের সাথেই দায়িত্ব পালন করেছিলেন। খাদরের দ্বিতীয় ছেলে আব্দুর রহমানের স্মৃতি অনুযায়ী স্ত্রী সন্তানদের নিয়ে মাঝে মাঝে ওসামা বিন লাদেনের সমস্যা হতো। অর্থনৈতিক সমস্যা, বুঝেনি তো। ছেলেরা সবসময় বাবার কথায় রাজি থাকতো না, এটা ওটা আবদার করত। সব মিলিয়ে বললে দিন শেষে ওসামা বিন লাদেন ছিলেন একজন বাবা এবং একজন অতি সাধারণ মানুষ। আব্দুর রহমান খাদরের ভাষ্য ওমর বিন লাদেনের বর্ণনার সাথেও মিলে যায়। ওমর বলেন, আফগানিস্তানে ফেরার পর আব্বা জীবনের প্রথমবার অর্থশূন্য হয়ে পড়েছিলেন। ওমর আরও জানিয়েছিলেন, সুদানে অর্থনৈতিক বিপর্যয় এবং সৌদি প্রশাসন কর্তৃক তার বাবার ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার ফলেই তিনি প্রায় দেউলিয়া হয়ে পড়েছিলেন। কিন্তু সব মিলিয়ে ওমরের বর্ণনা একটু অতিরঞ্জিতই মনে হয়, কেননা সেই সময় মাসুদের বিরুদ্ধে তালেবানের যুদ্ধে আল কায়দার উল্লেখযোগ্য অবদান, আল কায়দার আফগান ক্যাম্পগুলোয় যোদ্ধাদের তুমুল প্রশিক্ষণ, পূর্ব আফ্রিকা, এডেন এবং আমেরিকায় হামলার জন্য অর্থায়ন, মিডিয়া কার্যক্রমে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি এবং আল কায়দার যোদ্ধা এবং তাদের পরিবারের জন্য অস্ত্র থেকে শুরু করে যাবতীয় ভরণপোষণ ইত্যাদির ইঙ্গিত করে যে সেই সময় আল কায়দা নেতার অর্থনৈতিক অবস্থা ততটাও খারাপ ছিল না। তবে এটা হতে পারে যে ওসামা বিন লাদেন সেই সময় নিজ পরিবারের জন্য খরচ যথাসম্ভব কমিয়ে এনেছিলেন, আর এই ব্যাপারে আরও প্রমাণ সামনে আসছে। খাদর পরিবার ওসামা বিন লাদেনের যে চিত্র এঁকেছিলেন সেটা তার যৌবনের প্রথমবারে আফগানিস্তানের এবং সুদানের সময়কার চিত্রের সাথে খুব ভালোভাবে মিলে যায়। আব্দুর রহমান বলেন, ওসামা বিন লাদেন প্রতিদিন সালাতের যথাসম্ভব ইশার ওয়াক্তের পর অন্তত 2 ঘন্টা ছেলেদেরকে সময় দেয়া খুবই গুরুত্বের সাথে নিতেন। এই সময়টা তারা একসাথে বসে কোনো না কোনো বই পড়তেন। বই যে একেবারে নিরেট ধর্মীয় হতে হবে এমন কোনো বাঁধাধরা নিয়ম ছিল না। ওসামা বিন লাদেন আরবি কবিতা খুবই পছন্দ করতেন, তাই ছেলেদেরকে তিনি কবিতা পড়তে, মুখস্থ করতে এবং লিখতে উৎসাহিত করতেন। প্রতিদিন তারা আলাদা আলাদা বই পড়তেন, কখনো কবিতার বই, কখনো ইতিহাস, কখনো ভাষা কিংবা ব্যাকরণ, আবার কখনো ধর্মীয় বই। ও হ্যাঁ, তিনি ভলিবল খেলতে এবং ঘোড়ায় চড়তে খুব ভালোবাসতেন, আর এগুলো নিয়মিত করতেনও। আসলে মানুষের মাঝে তিনি আদৌ ওসামা বিন লাদেন ছিলেন না যে রূপে তাকে পুরো বিশ্ব চেনে, বরং তিনি ছিলেন স্রেফ ওসামা। তার আশেপাশে বাচ্চারাও খেলত, গিয়ে তার সাথে হাত মেলাত। তিনি কখনো বাচ্চাদের সাথে ভলিবল খেলতেন, আবার কখনো ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা করতেন। তিনি ছিলেন নিতান্ত সাধারণ একজন মানুষ। নোট: আফগানিস্তানেও আরব শিক্ষকদের মাধ্যমে ওসামা বিন লাদেন নিশ্চিত করতে চেয়েছিলেন যেন তার ছেলেদেরকে গণিত, ইলেকট্রনিক্স, কম্পিউটার
এবং ইঞ্জিনিয়ারিংয়ের মতো আধুনিক বিষয়গুলোতে প্রয়োজনীয় জ্ঞানে গড়ে ওঠানো হয়। নোট শেষ হচ্ছে। ওসামা বিন লাদেন তার দুনিয়া বিমুখতা কিন্তু কখনোই ছেড়ে দেননি। আব্দুর রহমানের ভাষায় তিনি বরফ ব্যবহারের বিরুদ্ধে ছিলেন। এটাকে তিনি বিলাসিতা মনে করতেন। আসলে তিনি তার আশেপাশের সবাইকেই বরফ ব্যবহার করতে নিষেধ করতেন। এমনকি তিনি অতিমাত্রায় বিদ্যুৎ ব্যবহার করতেও নাকি বারণ করতেন। তার ভয় হতো যে এইগুলো মানুষের স্বভাব নষ্ট করে দেয়, যদিও তিনি জানতেন যে মানুষের বিদ্যুতের প্রয়োজন হয়। তাছাড়া তিনি গরু ঘোড়া পালতেন এবং চাইতেন যেন তার পরিবার এবং তার অনুসারীরা সদা প্রস্তুত থাকে, যেন তারা যে কোনো অবস্থায় টিকে থাকতে পারে। আব্দুর রহমান বলেছিলেন যে ওসামা বিন লাদেনের জন্যে তিনি নিজে, তার পরিবার কিংবা তারা কোথায় থাকছেন সব কিছুর চেয়েও গুরুত্বপূর্ণ ছিল আদর্শ। আব্দুর রহমান নাকি ওসামা বিন লাদেনকে বলতে শুনেছিলেন, আমি যেই কোনো স্থানে থাকতে পারবো, প্রয়োজনে যে কোনো পরিবেশে যেতে আমি রাজি। আব্দুর রহমানের ভাই আবদুল্লাহর কথায় ওসামা বিন লাদেন সম্পর্কে খাদর পরিবারের মোটামুটি সারমর্ম দাঁড়িয়ে যায়, আর তা হলো তিনি ছিলেন অনেকটা সাদাসিধে সন্ন্যাসীর মতো। আমি তাকে খুবই শান্ত একজন মানুষ হিসেবেই দেখেছি। নোট: আবদুল্লাহর মা মাহা উল্লেখ করেছিলেন কেন মুসলিম বিশ্বের অনেকেই ওসামা বিন লাদেনকে রবিনহুড হিসেবে দেখেন। মাহা বলেন, আমি বিন লাদেন আর তার পরিবারকে খুব শ্রদ্ধা করতাম, কারণ আমি জানতাম তারা খুবই ধনী ছিলেন, কিন্তু তবুও তারা একেবারেই সাধারণ জীবনযাপন করতেন। মানে তাদের তুলনায় বলতে গেলে আমি ছিলাম রানীরই মতো, কারণ আমার বাসায় তো অন্তত পানি এবং বিদ্যুতের ব্যবস্থা ছিল, কিন্তু তাদের সেটাও ছিল না। নোট শেষ হচ্ছে। 1997 সালের মে মাসে ওসামা বিন লাদেনকে মোল্লা ওমর তালেবানদের রাজধানী কান্দাহারে এসে থাকার আহ্বান জানান। বিন লাদেন সেই আহ্বানে সাড়া দিয়ে তার পরিবার, কয়েকজন লেফটেন্যান্ট এবং কিছু যোদ্ধাকে নিয়ে কান্দাহারে চলে যান। তবে খাদর পরিবার সহ অন্যান্যদেরকে তিনি জালালাবাদ এবং কাবুলে থাকার নির্দেশ দেন। কান্দাহারে তিনি আরও বেশি ব্যস্ত সময় কাটাতে শুরু করেন। এই সময় তিনি তার আল কায়দার সদস্যদেরকে আফগানিস্তানের 3টি গুরুত্বপূর্ণ শহরে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলেন। একই সাথে খোস্ত, কান্দাহার, হেলমান্দ এবং নানগারহর প্রদেশের ক্যাম্পগুলোতেও উল্লেখযোগ্য সংখ্যক আল কায়দা যোদ্ধা ছিল। সুদানের মতো এখানেও ওসামা বিন লাদেন স্রেফ সামরিক এবং সাংগঠনিক কাজে বুঁদ হয়ে না থেকে সাধারণ আফগানদের সাথেও যথেষ্ট সময় কাটাতে থাকেন। কান্দাহারে মোল্লা ওমরের সাথে মসজিদে সালাত আদায় করতেন। কাবুলের হাসপাতালে আহত তালেবান এবং আল কায়দার যোদ্ধাদেরকে নিয়মিত দেখতে যেতেন ইত্যাদি। পূর্ব আফ্রিকায় আল কায়দার সদস্যদের দ্বারা আমেরিকার অ্যাম্বাসিতে হামলার জবাবে 1998 সালের 20 আগস্ট অর্থাৎ পরদিনই আমেরিকা আফগানিস্তানের খোস্ত প্রদেশের প্রশিক্ষণ ক্যাম্পে ক্রুজ মিসাইল আক্রমণ করেছিল। সেই আক্রমণের পরে ওসামা বিন লাদেনের অবস্থান সংক্রান্ত তথ্য অনেকটাই ফাঁস হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও কাবুলের হাসপাতালে আহত মুজাহিদদেরকে তার দেখতে যাওয়া বিন্দুমাত্র কমেছিল না। তাছাড়া কান্দাহারে যাওয়ার পরেও ওসামা বিন লাদেনের কিছু ব্যাপার ছিল আগের মতোই। আবু জান্দাল উল্লেখ করেছিলেন, পৌঁছাবার পর মোল্লা ওমর তাকে থাকবার জন্যে যে কোনো একটি জায়গা বেছে নিতে বলেছিলেন। একটি ছিল বিদ্যুৎ কোম্পানির হাজিং কমপ্লেক্স, যেখানে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা ছিল। অপরটা ছিল কান্দাহার বিমানবন্দরের হাউজিং কমপ্লেক্স, সেটার তেমন সুযোগ সুবিধা ছিল না। তিনি বিমানবন্দরের হাউজিংকেই বেছে নিয়েছিলেন, কেননা তিনি চাইতেন যেন তার অনুসারীরা এই দুনিয়ার জীবন একেবারেই সাদামাটা মিতব্যয়ী হয়ে কাটায়। শাইখ ওসামা মাঝে মাঝেই বলতেন, আমরা একটি সাদামাটা জীবন চাই। 2000 সালের 25শে জুলাই আমান আস সাদাহ নামের 18 বছর বয়স্ক একজন ইয়েমেনি নারীর সাথে ওসামার পঞ্চমবারের মতো বিয়ে হয়। নোট: ইসলামে একত্রে সর্বোচ্চ 4 জন পর্যন্ত স্ত্রী রাখা জায়েজ। আমাল আস সাদাহের সাথে বিয়ে পঞ্চম হলেও এর আগে ওসামা বিন লাদেনের একজন স্ত্রীর সাথে অর্থাৎ দ্বিতীয় বিবাহকৃত স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে গিয়েছিল। তাই বিয়ের সময় ইসলামী রীতিতে আমাল আস সাদাহ আদতে ছিলেন তার চতুর্থ স্ত্রী। এছাড়া ওসামা বিন লাদেনের প্রথম বিবাহকৃত স্ত্রী নাজুয়া ঘানেমের সাথেও 2001 সালের 9-11 আগেই বিচ্ছেদ হয়ে গিয়েছিল। এরপর থেকে আমৃত্যু তার স্ত্রী ছিলেন 3 জন। ওসামা বিন লাদেনের স্ত্রীরা ছিলেন যথাক্রমে নাজুয়া ঘানম, বিয়ে 1974, বিচ্ছেদ 2001; খাদিজা শরীফ, বিয়ে 1983, বিচ্ছেদ 1990; খায়রিয়া সাবের, বিয়ে 1985, ওসামার আমৃত্যু স্ত্রী; সিমার সাবের, বিয়ে 1987, ওসামার আমৃত্যু স্ত্রী; এবং আমাল আস সাদাহ, বিয়ে 2000, ওসামার আমৃত্যু স্ত্রী। নোট শেষ হচ্ছে।
ওসামা বিন লাদেন এবং পাত্রী পরিবারের মধ্যেই বিয়ে অনুষ্ঠিত হয়। আবু জান্দাল ইয়েমেনে গিয়ে পাত্রীর পরিবারকে মোহরানা, বিয়ের অনুষ্ঠান এবং যাওয়া আসার খরচ বাবদ মোট $5,000 দিয়ে এসেছিলেন। বিয়ের কিছুদিন পর ওসামা বিন লাদেন এক সাক্ষাৎকারে বলেছিলেন যে আফগানিস্তান তার সন্তানদের বেড়ে ওঠার জন্য খুবই আদর্শ জায়গা। তিনি বলেছিলেন, আমার ইচ্ছা আমার সন্তানেরা জিহাদের পরিবেশের মধ্যে বড় হবে এবং ইসলামকে এর সত্যিকার মেজাজে গ্রহণ করবে। বিশ্বাস করুন, স্ত্রী সন্তানেরা সংগ্রামের সঙ্গী হলে জীবন খুবই উপভোগ্য হয়ে ওঠে। নোট: ইন্টারভিউ উইথ ওসামা বিন লাদেন, গাজী, 20 আগস্ট 2000। এই সাক্ষাৎকারেই ওসামা বিন লাদেন নিজের কর্মকাণ্ড সম্পর্কে, সৌদিতে অবস্থানরত তার পরিবারের প্রকাশ্য বক্তব্য এবং সৌদি সরকারের প্রতি তাদের বিশ্বস্ততা নিয়ে সমালোচনা করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, আমার ব্যক্তিগত জীবন সবসময় মুসলিম হিসেবে আমার দায়িত্ব দ্বারা পরিচালিত হয়েছে, আর আমি আল্লাহর কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি আমার পরিবারকে এই বিষয় বোঝার সক্ষমতা দিয়েছেন। আমার পরিবারের সদস্যরা আমার জন্য দোয়া করছেন এবং কোনোই সন্দেহ নেই যে তারা আমার জন্য অনেক অসুবিধার মধ্যে দিয়ে গেছেন, কিন্তু আল্লাহ তাদেরকে সেসব মোকাবেলা করার সাহস দিয়েছেন। নোট শেষ হচ্ছে। আফগানিস্তানে ওসামা বিন লাদেন সুদানের চেয়েও বেশিবার হত্যা চেষ্টার শিকার হয়েছিলেন। জালালাবাদের কাছাকাছি থাকাকালীন সময়ে তার উপর কয়েকবার আনাড়ি হামলা করা হয়েছিল। সেগুলোকে সৌদি গোয়েন্দা সংস্থার হামলা বলে ধারণা করা হয়। এরকম একটি হামলার পরেই মূলত মোল্লা ওমর তাকে কান্দাহারে চলে আসতে বলেছিলেন, যাতে তালেবানেরা তাদেরকে আরও ভালো সুরক্ষা দিতে পারে। কিন্তু অবস্থান পরিবর্তনের পরেও বিন লাদেনকে হত্যা চেষ্টা বন্ধ হয়ে যায়নি। পাকিস্তানি সাংবাদিক রহিমুল্লাহ ইউসুফজাইয়ের তথ্যমতে 1998 আগস্টে খুস্তে আমেরিকার মিসাইল আক্রমণের পরপর সৌদি সরকারের অর্থায়নে আসা 3 জন ব্যক্তিকে বিন লাদেনের উপর আক্রমণ করতে পারার আগেই তালেবানেরা আটক করেছিল। স্বয়ং ওসামা বিন লাদেন এবং ডক্টর জাওয়াহিরির সাথে কথা বলে ইউসুফজাই জানতে পেরেছিলেন যে সেই 3 জনের দলটির প্রধান ছিলেন সিদ্দিক আহমদ, যে কিনা তুর্কিস্তান থেকে সৌদিতে অভিবাসী হিসেবে গিয়েছিল, কিন্তু তার পরিবারকে সরকারি নাগরিকত্ব দেওয়া হয়নি, বরং সৌদি গোয়েন্দা সংস্থা থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে সে বিন লাদেনকে হত্যা করতে পারলেই তাদেরকে সৌদির নাগরিকত্ব দেওয়া হবে। এই কাজের জন্যে তাকে 10 লক্ষ সৌদির রিয়ালও দেওয়া হয়েছিল। ওসামা বিন লাদেন ইউসুফজাইকে বলেন, সিদ্দিক স্বীকার করেছিল যে হত্যার নির্দেশ দিয়েছিল রিয়াদের তৎকালীন গভর্নর এবং কিং ফাহাদের ভাই সালমান বিন আব্দুল আজিজ। নোট: সালমান বিন আব্দুল আজিজ সৌদি আরবের বর্তমান রাজা। তিনি 2012 সালে ক্রাউন প্রিন্স ঘোষিত হয়েছিলেন। নানা ঘটনা প্রবাহের পর 2015 সালে সৌদি আরবের রাজা হন। এরপর 2017 সালে তার ছেলে মোহাম্মদ বিন সালমানকে ক্রাউন প্রিন্স বানানো হয়। নোট শেষ হচ্ছে। এরপর 1998 সালের অক্টোবরে আল কায়দার গোয়েন্দা অফিসারদের কাছ থেকে তথ্য নিয়ে তালেবান যোদ্ধারা একজন সৌদি ও 3 জন পাকিস্তানিকে আটক করেছিল, যারা কিনা ধনী ওসামা বিন লাদেনকে হত্যার পরিকল্পনা করেছিল। তালেবানরা সৌদি লোকটিকে মৃত্যুদণ্ড দিয়েছিল। পাকিস্তানিদেরকে কি করা হয়েছিল তা ধোঁয়াশাতেই থেকে যায়। এছাড়া পরে 1999 সালের জুলাইয়ে তালেবান সিকিউরিটি ফোর্স ওসামাকে হত্যার আরেকটি চেষ্টা ব্যর্থ করে দেয়। সেবার তালেবান সিকিউরিটির ইউনিফর্ম পরিহিত অবস্থায় 4 জন লোক একটি জিপ চালিয়ে কান্দাহারে প্রবেশের সময় চেকপয়েন্টে তালেবানের কাছে ধরা খায়। গাড়িতে তালেবানেরা অস্ত্র এবং গোলাবারুদ পায়। তালেবানদের দেয়া তথ্য অনুসারে এই প্রচেষ্টাকারীরা সবাই ছিল তাজিক, আর তারা স্বীকার করেছিল যে তাদেরকে আহমদ শাহ মাসুদ পাঠিয়েছিল। তারা এমনকি এটাও বলেছিল যে কান্দাহার শহরে তাদের কিছু গোয়েন্দাদের থেকে তারা তথ্য পেত। এবং পরিশেষে ফিলিস্তিনি সাংবাদিক জামাল আব্দুল লাতিফ ইসমাইল স্পষ্টভাবেই বলেছেন যে 1998-এ কান্দাহারে ওসামা বিন লাদেনের সাক্ষাৎকার নেয়ার পর 1999 সালে সৌদির গোয়েন্দা সংস্থা তার সাথে যোগাযোগ করে। তারা ওসামার সাথে তার পরবর্তী সাক্ষাৎকারের সময় একটি ছোট্ট সিগন্যালিং ডিভাইস যাতে রাখা হয় তার বিনিময়ে ঘুষ দিতে চেয়েছিল। ইসমাইল সৌদিদের সেই প্রস্তাব নাকচ করে বলেছিলেন যে তার আল কায়দার নেতার সাথে মৃত্যুবরণের কোনো ইচ্ছে নেই। তাছাড়া তিনি নাকি চাননি তার সন্তানেরা তাকে এমন নিচু এবং খারাপ একজন মানুষ হিসেবে মনে রাখুক যে কিনা ওসামা বিন লাদেনকে হত্যায় সাহায্য করেছে। ওসামা বিন লাদেনকে আরও কয়েকবার হত্যার ব্যর্থ চেষ্টা করে ওই একই তাকফিরি যারা খার্তুমে তাকে এবং তার ছেলে আবদুল্লাহকে টার্গেট করে হামলা করেছিল। সানডে টাইমসের এক আর্টিকেল অনুযায়ী 1999 সালের মার্চে তাকফিরি দলটির নেতারা মিলে পেশোয়ারে ওসামা বিন লাদেনের ব্যাপারে বৈঠকে বসে এবং মুরতাদ হয়ে যাওয়া লোকটিকে হত্যা করবার ফতোয়া দেয়। আর তার পরপরই মূলত বিন লাদেন এবং আল কায়দার সদস্যদেরকে হত্যা করবার ক্যাম্পেইন শুরু করা হয়। নোট:
উভয় আর্টিকেলে এটাও উল্লেখ করা হয়েছে যে 1999-এর বসন্তে ওই একই তাকফিরি দল শাইখ আবদুল্লাহ আজ্জামের নাতি হারিসকে অপহরণ করে এবং মুক্তিপণ দাবি করেছিল। উভয় সাংবাদিকই রিপোর্ট করেন কেউ একজন ছেলেটিকে মুক্ত করার জন্য বড় অঙ্কের টাকা ব্যয় করেছিলেন। পরবর্তীতে অপহরণকারীদের নেতাকে কপালে গুলিবিদ্ধ অবস্থায় মৃত উদ্ধার করা হয়েছিল। এখান থেকে এটা অনুমান করা সহজ যে শাইখ আজ্জামের প্রতি ওসামা বিন লাদেনের হৃদ্রতার জন্যেই আল কায়দা এই উদ্ধার এবং হত্যার কাজ করেছিল। নোট শেষ হচ্ছে। তারা ওসামা বিন লাদেনকে একজন অমুসলিম এবং আমেরিকান এজেন্ট হিসেবে ঘোষণা করে। এছাড়াও দাবি করা হয় যে তিনি নাকি তার মনিব আমেরিকার লক্ষ্য উদ্দেশ্য পূরণেই আফগানিস্তানে অবস্থান করছেন। পাকিস্তানি পুলিশ কর্মকর্তাদের দাবি অনুযায়ী তাকফিরিরা ওসামা বিন লাদেনকে টার্গেট করে কমপক্ষে 3 বার হামলা করেছিল। এছাড়াও তাকফিরি এবং আল কায়দা সদস্যদের মধ্যে বেশ কয়েকবার গোলাগুলি হয়েছিল। যদিও এই হত্যা প্রচেষ্টাগুলো ব্যর্থ হয়েছিল, কিন্তু এইগুলো ওসামা বিন লাদেনের প্রতি তাকফিরিদের ঘৃণার প্রমাণ বহন করে। আর এই ব্যাপারটা ওইসব পশ্চিমা পণ্ডিতদের কথার সাথে যায় না যারা কিনা তাকে, আল কায়দাকে এবং কখনও তালিবানদেরকেও তাকফিরি বলে বেড়ায়। নোট: তাকফির এবং তাকফিরিদের ব্যাপারে পূর্বে আলোচনা করা হয়েছে। আমরা আশা করব আপনারা পূর্বের পর্বগুলো শুনে এসেছেন। নোট শেষ হচ্ছে। পরিশেষে আফগানিস্তানে দ্বিতীয়বার আসা বিন লাদেনের ব্যাপারে আরেকটি ভুল ধারণা পশ্চিম গিলেছে। বিশেষ করে পশ্চিমের সরকার, মিডিয়া এবং গোয়েন্দা সংস্থাগুলো গিলেছে। তা হলো তার শরীরের সুস্থতার ব্যাপারে উল্টোপাল্টা তথ্য। নোট: ওসামা বিন লাদেনের শরীরের প্রেশার তুলনামূলকভাবে কম ছিল। এইটুকু ছাড়া ওসামার শারীরিক অসুস্থতার ব্যাপারে মুসলিমদের কাছ থেকে আর কোনো গ্রহণযোগ্য তথ্য পাওয়া যায় না, বরং সব তথ্য তার কঠোর পরিশ্রমী এবং শক্ত সামর্থ্য শরীরের দিকেই ইঙ্গিত করে। নোট শেষ হচ্ছে। আসলে পশ্চিম মনে মনে আশা করছিল যে তাদের বিরুদ্ধে রীতিমতো 2 বার যুদ্ধ ঘোষণা করা এই লোকটা কোনো একটা অসুস্থ হয়ে স্বাভাবিকভাবে মারা যাক, যাতে তাদেরকে কোনোরকম মিলিটারি অপারেশনের ঝুঁকি নিতে না হয়। আর এই উদ্দেশ্যে পশ্চিম বেশ কিছু জঞ্জাল পাকিয়েছিল, কিডনির রোগ থেকে শুরু করে মরফান সিনড্রোম, যেগুলোর কারণে ওসামা বিন লাদেন নাকি ধীরে ধীরে মৃত্যুমুখে এগিয়ে চলেছিলেন। এসবের মধ্যে কিডনির রোগ ছিল সবচেয়ে জনপ্রিয়। গুজব রটেছে যে তিনি নাকি লুকিয়ে পাকিস্তানের রাওয়ালপিন্ডির কোনো এক সামরিক হাসপাতাল কিংবা দুবাইয়ের আমেরিকান এক হাসপাতালে কিডনির ডায়ালিসিসের জন্য গিয়েছিলেন। এছাড়া এমনও গালগপ্প রয়েছে যে তিনি নাকি নিজের জীবন বাঁচিয়ে রাখতে আফগানিস্তানের পর্বতে তার ঘাঁটিতে কিডনি ডায়ালাইসিসের বহনযোগ্য মেশিন নিয়ে গিয়েছিলেন। একে তো এসব কথাবার্তার কোনো প্রমাণই নেই, এর উপর ওসামা বিন লাদেন স্বয়ং বলেছিলেন, আমার শরীর পুরোপুরি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। অন্যদের বক্তব্য এই কথারই প্রমাণ দেয়। ওমর বিন লাদেন বলেছিল, আফগানিস্তানের পাহাড়ে পর্বতে কঠিন সব ট্রেকিং করাই ছিল আমার বাবার সবচেয়ে পছন্দের কাজগুলোর একটি। আবু জান্দালের ভাষ্য অনুযায়ী ওসামা বিন লাদেনের শারীরিক গঠন যেন ছিল লোহাই ঘোড়া। বিশেষ করে 9-11-এর আগে তিনি প্রচুর ব্যায়াম করতেন, সকালে পড়াশোনা এবং অধ্যয়ন করতেন, আর বিকেলে যেই দিনই হাতে সময় পেতেন নিজের AK-47 চালনা, ঘোড়া দাপড়িয়ে বেড়ানো, ভলিবল খেলা ইত্যাদিতে ব্যস্ত হয়ে যেতেন। তার যে উচ্চতা, ভলিবলে নেটের কাছাকাছি দাঁড়ালে তাকে হারানো ছিল প্রায় অসম্ভব। নিজের ঘোড়াটিও অবলীলায় 70 কিলোমিটার বেগে ছোটাতে পারতেন। জীবনে একবারই 2000 সালে ঘোড়া থেকে নিচে পড়ে গিয়েছিলেন। সেই ঘটনায় পাঁজরের হাড় বেশ কয়েকটি ভেঙে গিয়েছিল। তিনি শুক্রবারে ফুটবল খেলার আয়োজন করতেন, আর অবশ্যই নিজে খেলতেন সেন্টার ফরওয়ার্ডে। নোট: ওসামা বিন লাদেন উপসংহার টেনেছিলেন যে ওয়াশিংটন এবং তার মিত্ররা তার স্বাস্থ্য সম্পর্কে উদ্দেশ্যমূলক গুজব ছড়ায় আমাদের সাথে সহানুভূতি পোষণকারী মুসলিমদের মনোবল দুর্বল করে দিতে, অথবা আমেরিকানদের ওসামা ভীতি প্রশমন করতে এবং বোঝাতে যে সে কোনো ক্ষতি করতে পারবে না। তিনি আরও বলেন, যাই হোক না কেন এই ধরনের অপপ্রচার দেখিয়ে দেয় আমেরিকার নেতারা এখনও যে বিষয়টি বোঝে না তা হলো একজন ওসামার উপর কিছুই নির্ভর করে না, বরং 1.25 বিলিয়ন মুসলিম, ইহুদি ও খ্রিস্টান সন্ত্রাসীদেরকে আল্লাহর এই প্রাচীন ঘর অর্থাৎ মক্কাকে নিয়ন্ত্রণ করার অনুমতি দিবে না। নোট শেষ হচ্ছে। যুদ্ধ ঘোষণা। 1996 সালের 23শে আগস্টে ওসামা বিন লাদেন যে আমেরিকার বিরুদ্ধে দ্বিতীয়বার যুদ্ধ ঘোষণা করেছিলেন সেটা লন্ডন ভিত্তিক পত্রিকা আল কুদস আল আরাবিতে প্রকাশিত হয়েছিল। এছাড়াও খবরটি সৌদি আরবে ব্যাপকভাবে প্রচারের জন্য 2 সেপ্টেম্বর যুক্তরাজ্য ভিত্তিক সৌদি বিদ্বেষী ওয়েবসাইট আল ইসলাহতেও তা প্রকাশ করা হয়েছিল। এই বিবৃতিতে ইসলামের মূল শত্রুদেরকে পরাজিত করা কেন এত কঠিন হয়ে আছে এই ব্যাপারে ওসামা বিন লাদেনের মূল্যায়নে
এক ভালো রকমের পরিবর্তন লক্ষ্য করা যায়। 1994 থেকে 1996 পর্যন্ত এআরসি এর যেই বিবৃতিগুলোর ব্যাপারে ইতিমধ্যে আলোচনায় এসেছে, সেগুলোই ওসামা বিন লাদেনের মূল ফোকাস ছিল সৌদি প্রশাসনের দুর্নীতি, দুঃশাসন এবং অন-ইসলামিক আচরণ, বিশেষ করে সৌদির পররাষ্ট্রনীতির ব্যাপারে যাবতীয় অনাচারের আমূল পরিবর্তন আনা। অবশ্যই বিবৃতিগুলোতে তিনি রিয়াদের উক্ত অবস্থার জন্য আমেরিকাকে দায়ী করেছিলেন, কিন্তু তার টার্গেট স্পষ্টভাবেই সৌদি প্রশাসনই ছিল। 1996 আগস্টের যুদ্ধ ঘোষণা তাই এটি দেখিয়ে দেয় যে ওসামা বিন লাদেন তার অবস্থান পুনর্বিবেচনা করেছিলেন। নোট: ওসামা বিন লাদেন নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেননি, বরং তিনি মূল শত্রুর দিকে পুনরায় ফোকাস করেছিলেন মাত্র। এআরসি এর বিবৃতিগুলোই তার ফোকাস উল্লেখযোগ্যভাবে সৌদি প্রশাসনের দিকে ছিল বলে লেখক এখানে ওসামা বিন লাদেনের টার্গেট নির্ধারণের ক্ষেত্রে পুনর্বিবেচনার কথা বলেছেন। কিন্তু বিন লাদেন সেই 80-র দশক থেকেই মনে করতেন যে ইসলামের পরবর্তী বড় যুদ্ধটা হবে আমেরিকার বিরুদ্ধেই। দেখুন বার্গম্যান, হোলি ওয়ার এনক্রিপ্টেড, পেজ 64। নোট শেষ হচ্ছে। এই ঘোষণার উল্লেখযোগ্য অংশ জুড়ে তিনি সৌদি প্রশাসনকে দুর্নীতিবাজ এবং অন-ইসলামিক বলেছেন, কিন্তু একই সাথে উপসংহার টেনেছেন যে সৌদি প্রশাসন ছাড়াও মুসলিম বিশ্বের বড় শত্রু ইসরায়েল কিংবা মিশর, আলজেরিয়া, জর্ডান সহ অন্যান্য দেশগুলোর জালিম শাসকেরা মুসলিমদের উপর জুলুম অব্যাহত রাখতে পারছে একমাত্র আমেরিকার কাছ থেকে আর্থিক, সামরিক এবং রাজনৈতিক সহায়তা পাবার কারণেই। এভাবে আমেরিকার দিকে মনোযোগ পুনরায় নিবন্ধ করে তিনি বছরখানেক আগের বলা সিদ্ধান্তেই ফিরে যান, আর তা হল সৌদিতেও আল কায়দার মূল টার্গেট আমেরিকান আগ্রাসীদের বিরুদ্ধেই হওয়া উচিত, স্পন্সরকারী যাকে স্পন্সর করা হচ্ছে সে নয়। কেননা যাই হোক, সৌদি প্রশাসন ঘুরে ফিরে আমেরিকার ছায়াতেই কাজ করে যাচ্ছে। সৌদি প্রশাসন ঘুরে ফিরে আমেরিকার ছায়াতে থেকেই কাজ করে। 1996-এর সেই ঘোষণার ব্যাপারে বিস্তারিত আলোচনা অন্য জায়গায় ইতিমধ্যে করা হয়েছে। নোট: এই ব্যাপারে আলোচনা করা হয়েছে উক্ত লেখকের থ্রো আওয়ার অ্যানিমিজ আইস বইটির 10 থেকে 14 এবং 46 থেকে 50 নম্বর পৃষ্ঠায়। এছাড়াও দেখা যেতে পারে ডেভিড বার্গম্যানের দ্য ওসামা বিন লাদেন আইনো এবং আতওয়ান আল বারির দ্য সিক্রেট হিস্ট্রি অফ আল কায়দা। আপনারা যদি চান আমরা এই বইটির অডিও বুক তৈরি করি, তাহলে কমেন্ট করুন এবং আমাদেরকে জানিয়ে দিন এই ব্যাপারে। নোট শেষ হচ্ছে। তবে কেন শত্রুর দুর্বলতম স্থান শনাক্ত করে সেখানে আঘাত করাই সবচেয়ে বিচক্ষণ সিদ্ধান্ত, সেটা নিজ ছেলের কাছে ওসামা বিন লাদেনের সাদাসিধে ব্যাখ্যাতে মোটামুটি স্পষ্ট ফুটে ওঠে। আগেই বলে রাখা ভালো, যদিও এখানে তিনি ইসরায়েলের সাথে আমেরিকাকে আক্রমণের কারণ ব্যাখ্যা করেছিলেন, কিন্তু একই যুক্তি মুসলিম অধ্যুষিত দেশগুলোর জালিম শাসকদের আগে আমেরিকাকে টার্গেট বানানোর ক্ষেত্রেও প্রযোজ্য। ছেলে ওমর বিন লাদেন তার বাবাকে জিজ্ঞাসা করেছিলেন যে কেন আমেরিকার আগে ইসরায়েলকে টার্গেট বানানো হলো না, যখন ইসরায়েল আমাদের কাছেই অবস্থিত ছোট একটি রাষ্ট্র। অপরদিকে আমেরিকা আমাদের থেকে বহু দূরে বিরাট এক রাষ্ট্র। ওমর বলেন, আমার বাবা কিছুক্ষণ চুপ করে থেকে ব্যাপারটা এইভাবে ব্যাখ্যা করলেন। ওমর: একটি 2 চাকাওয়ালা সাইকেলের কল্পনা করো। এর একটি চাকা স্টিলের তৈরি, অপরটা কাঠের তৈরি। এখন তুমি যদি সাইকেলটাকে গড়িয়ে দিতে চাও, তাহলে তুমি কি কাঠের চাকাটা ধ্বংস করবে নাকি স্টিলেরটা? আমি জবাবে বললাম, অবশ্যই কাঠেরটাই ধ্বংস করব। তুমি ঠিক বলেছ। মনে রাখবে, আমেরিকা আর ইসরায়েল হলো এই বাইসাইকেলের 2 চাকার মতো। এখানে কাঠের চাকা হলো আমেরিকা আর স্টিলের চাকাটা হলো ইসরায়েল। ওমর: ইসরায়েল এই দুয়ের মধ্যে শক্তিশালী। সেনাপতি কি কখনো যুদ্ধে শক্তিশালী অংশে আক্রমণ চালায়, না বরং সে শত্রুর দুর্বলতম অংশে মনোযোগ দেয়? আমেরিকানরা হলো দুর্বল, আর দুর্বলতম অংশতেই আগে আক্রমণ চালানো সর্বোত্তম। একবার যখন আমরা দুর্বল কাঠের চাকাটা খুলে নিতে পারবো, স্টিলের চাকা একা একাই পড়ে যাবে। আব্বা আমার হাঁটুতে থাবা দিয়ে বললেন, প্রথমে আমরা আমেরিকার পতন ঘটাবো, আর এই পতন বলতে আমি ওদেরকে সামরিকভাবে হারানোর কথা বলছি না, বরং আমরা ওদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে থাকব যতক্ষণ না ওদের বাজারগুলোয় ধস নেমে যায়। এটা যখন সম্ভব হবে, তখন ওরা ইসরায়েলকে আর অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করতে পারবে না, কেননা তখন ওদের সেই মূরত থাকবে না।
সে সময় স্টিলের চাকাতেও জং ধরবে আর মনোযোগ না পেতে পেতে এক পর্যায়ে ধ্বংস হয়ে যাবে। রাশিয়ানদের ক্ষেত্রে আমরা অর্থাৎ মুসলিমেরা কিন্তু এটাই করেছি। আফগানিস্তানে আমরা রাশিয়ার শরীর থেকে রক্ত ঝরিয়েছি। রাশিয়ানরা আফগানিস্তান যুদ্ধে ওদের সমস্ত সম্পদ ঢেলে দিয়েছিল। এক পর্যায়ে গিয়ে যখন ওরা আর যুদ্ধের খরচ টানতে পারছিল না, তখন ওরা পালিয়েছিল। আর পালিয়ে যাবার পর ওদের পুরো সিস্টেমই মুখ থুবড়ে পড়ে। আফগানিস্তানের মুজাহিদেরাই এই বিশাল পরাশক্তিকে নত হতে বাধ্য করেছিল। আমেরিকা আর ইসরায়েলের ক্ষেত্রেও আমরা একই ঘটনা ঘটাতে পারব। আমাদেরকে স্রেফ যথেষ্ট সবর করতে হবে। এভাবেই আমেরিকা আল কায়দার মূল টার্গেটে পরিণত হয়। এর সাথে ওসামা বিন লাদেন ব্যাখ্যা করেন যে মুসলিমদেরকে দেয়া আল্লাহর বিজয়ের ওয়াদা অর্জিত হতে পারে যুদ্ধের 3টি উদ্দেশ্য সামনে রেখে এগোনোর মাধ্যমে। 1. আমেরিকাকে মুসলিম বিশ্ব থেকে যতটা সম্ভব তাড়ানো। 2. ইসরায়েল এবং মুসলিম অধ্যুষিত অঞ্চলের জালিমদেরকে ধ্বংস করা। এবং 3. কট্টর শিয়াদের সাথে দফারফা করা। কিন্তু ওসামা বিন লাদেন এই ব্যাপারেও জোর দিয়ে বলেছেন যে এই উদ্দেশ্যগুলো একের পর এক করে আসবে, সবগুলো একসাথে না। 6ষ্ঠ অধ্যায়ে এই ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা রয়েছে। যাই হোক, 12 পৃষ্ঠার ঘোষণাপত্রে এই কৌশলই স্পষ্টভাবে ফুটে উঠেছিল। পশ্চিমাদের কেউ কেউই তো এই ঘোষণাপত্রকে স্রেফ কথার ফুলজুরি ধরনের দাবি করেন, কিন্তু সেই ঘোষণা দেওয়ার দিন থেকে এখনও পর্যন্ত আমেরিকা, গোটা পশ্চিম কিংবা মুসলিম বিশ্বের কেউই প্রমাণ সাপেক্ষে এই ব্যাপারে সন্দেহও তুলতে পারেনি যে আমেরিকার পররাষ্ট্রনীতি ওসামা বিন লাদেন সহ গোটা মুসলিম বিশ্বের মুসলিমদেরকে অস্ত্র হাতে তুলে নিয়ে সাধ্যমতো অর্থায়ন করে এই বৈশ্বিক জিহাদি আন্দোলনে শরিক করেছে। একটি আমেরিকা বিরোধী আত্মরক্ষামূলক জিহাদ 6টি কারণে আবশ্যক হয়ে গিয়েছিল। 1. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভূমি তথা আরব উপদ্বীপে আমেরিকার সামরিক এবং বেসামরিক নাগরিকদের উপস্থিতি। 2. মুসলিম অধ্যুষিত অঞ্চলের জালিম প্রশাসনগুলোকে আমেরিকার পক্ষ থেকে নিরাপত্তা এবং সমর্থন যোগানো। 3. ইসরায়েলের প্রতি আমেরিকার প্রশ্নাতীত এবং অকুণ্ঠ সমর্থন। 4. মুসলিমদের উপর নির্যাতন চালানো কাফির রাষ্ট্রগুলোর প্রতি আমেরিকার সমর্থন, বিশেষ করে এই ব্যাপারে রাশিয়া, চীন এবং ভারতকে সমর্থন করা। 5. মুসলিম বিশ্বের বিভিন্ন শক্তি ও সম্পদকে বাজার দরের চেয়েও কম দামে শোষণ করে নেয়। 6. আরব উপদ্বীপের বাইরের মুসলিম বিশ্বে আমেরিকার সামরিক উপস্থিতি। পরবর্তী বিবৃতিগুলোয় ওসামা বিন লাদেন এই সমস্ত পয়েন্টগুলোকেই মোটামুটি শানিত করেছেন, কিন্তু মূল মেসেজ ঘুরে ফিরে অপরিবর্তনীয় ছিল। এর উপর এই পয়েন্টগুলো পরবর্তী সময়ে নাইজেরিয়া থেকে পাকিস্তান হয়ে প্রশান্ত মহাসাগর পর্যন্ত সমস্ত জায়গায় জিহাদি দলগুলোর, এমনকি ইউরোপ ও উত্তর আমেরিকার সুন্নি মুসলিমদেরও এক উল্লেখযোগ্য অংশের মধ্যে জিহাদি চেতনার উৎস হিসেবে লালিত হয়েছে। এই জিহাদ যে আদৌ আমেরিকার লামপট্য এবং অবক্ষয় ভরা জীবনযাপনের কারণে ছিল না, সে ব্যাপারে কিন্তু ওসামা বিন লাদেন শুরু থেকেই কোনো রাখঢাক রাখেনি। হ্যাঁ, এটা ঠিক আছে যে ওসামা বিন লাদেন এবং তার অনুসারীরা পশ্চিমা জীবন ব্যবস্থাকে লামপট্য এবং অবক্ষয়পূর্ণ মনে করেন। তারা কোনো রাষ্ট্র পরিচালনা করলে কখনোই সেটা কানাডার মতো হতো না। নোট: কানাডাকে সেকুলার লিবারেল আদর্শে আমেরিকার এক ধাপ উপরে ধরা হয়, অনেকটা উন্নত আমেরিকার ইউটোপিয়ান রূপের মতো। তাই লেখক কানাডার উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে ইসলামী রাষ্ট্র কখনোই সেরকম কিছু হতো না, কেননা কানাডার মতো রাষ্ট্রকে আমেরিকা আদর্শের মতো মানলেও ইসলামের দৃষ্টিতে কানাডাও একটি লামপট্য এবং অবক্ষয়পূর্ণ বলেই বিবেচিত হয়। নোট শেষ হচ্ছে। কিন্তু ইসলামপন্থীরা প্রায় 2 যুগ ধরে ইরানের নেতাদের ক্ষেত্রে পশ্চিমা অবক্ষয়ের বিরুদ্ধে জিহাদ শুরু করতে না পারার ব্যর্থতা দেখে এসেছিল। পশ্চিমা অবক্ষয়ের সমর্থক হিসেবে অনেক মুসলিমেরাই গণতন্ত্র বুঝিয়ে থাকে। সে যাই হোক, বাস্তবতা এটাই যে পশ্চিম তাদের নিজেদের এই অবক্ষয়পূর্ণ জীবন ব্যবস্থাকে মুসলিম বিশ্বে চাপিয়ে না দিলে মুসলিমেরা স্বাভাবিকভাবেই জীবন কাটাতে থাকত। তারা পশ্চিমের যত সব নির্বাচন অর্থাৎ গণতন্ত্র, লিঙ্গ সমতা, অশ্লীল সিনেমা কিংবা মদ খাওয়ার বিরুদ্ধে জিহাদ করতে মরতে আসতো না। সংস্কৃতি ভিত্তিক রাজনীতি কখনোই ওসামা বিন লাদেনের জিহাদি চিন্তাধারার অংশ ছিল না, বরং অন্যরাই, বিশেষ করে আমেরিকা এবং পশ্চিমের রাজনৈতিক, সামরিক এবং মিডিয়া ব্যক্তিত্বরা
সাধারণ মানুষকে এই ধরনের কথাবার্তা বলে ঘোল খাইয়েছে। তারাই মূলত প্রচার করেছে যে আল কায়েদা এবং এর মিত্ররা নাকি পশ্চিমের অবক্ষয় দূর করার স্পৃহা থেকে তাড়িত। আর এই ধরনের মিথ্যাচারই আজকে ইসলামপন্থীদের কাছে পশ্চিমের হেরে যাওয়ার মূল কারণ। আমেরিকার বিরুদ্ধে ওসামা বিন লাদেনের যুদ্ধ ঘোষণার 18 মাস পরে বিশ্বের ক্রুসেডার এবং ইহুদিদের বিরুদ্ধে জিহাদের নির্দেশ এবং বৈধতা দিয়ে একটি ফতোয়া আসে। একই সাথে ওয়ার্ল্ড ইসলামিক ফ্রন্ট অ্যাগেনস্ট ক্রুসেডার্স অ্যান্ড জিউস সংগঠনের পথ চলার ঘোষণা দেয়া হয়। এই সংগঠনটি গড়া হয়েছিল আল কায়েদা, আইমান আল জাওয়াহিরির EIJ এবং অন্যান্য 4টি জিহাদি দলের সদস্যদেরকে নিয়ে। যুদ্ধের ঘোষণাপত্রের সাথে 1998-এর 23শে ফেব্রুয়ারি আসা এই ফতোয়া যে পার্থক্য ছিল তা হল এই ফতোয়ায় পূর্ণ যোগ্যতা সম্পন্ন বেশ কয়েকজন আলিমেরা স্বাক্ষর করেছিলেন। ফলে ইসলামী দৃষ্টিকোণ থেকে এই ফতোয়া ছিল একেবারে পরিপূর্ণ। তার উপর আবার ফতোয়াটি প্রকাশ হওয়ার অল্প কয়েকদিনের মধ্যেই আফগানিস্তান এবং পাকিস্তানের আলিমদের কয়েকটি পরিষদ থেকে ফতোয়াটিকে যথাযোগ্য মূল্যায়ন শেষে পরিপূর্ণ সমর্থন দেওয়া হয়। এই ধরনের সমর্থনগুলি হয়তো এই ফতোয়ার সবচেয়ে ওজনদার দিক ছিল, কিন্তু পশ্চিমে বহুদিন ব্যাপারটি অবহেলিতই থেকেছে। আর যদিও ওয়ার্ল্ড ইসলামিক ফ্রন্ট কার্যকরী সংগঠন হিসেবে জ্বলে ওঠার কোনো প্রমাণ পাওয়া যায় না, কিন্তু ফতোয়াটি আত্মরক্ষামূলক জিহাদের প্রয়োজনীয় তাত্ত্বিক বৈধতা এনে দেয়। নোট: ওয়ার্ল্ড ইসলামিক ফ্রন্ট যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল তা পূরণে এর ব্যর্থতা ওসামা বিন লাদেনের বেশ কিছু সাক্ষাৎকারে প্রকাশ পায়। তিনি বলেছিলেন, আমরা ভেবেছিলাম এই ফ্রন্ট গঠনের ফলে মুসলিম আন্দোলন, দল এবং সাধারণ ব্যক্তি এই আন্দোলনে যোগ দিতে পারবে। যাই হোক, মনে হচ্ছে আমরা এর ক্ষমতা এবং সম্পদকে বাস্তবতার চেয়েও বাড়িয়ে ধরেছিলাম। দেখুন ইউসুফজাই ইন্টারভিউ উইথ ওসামা বিন লাদেন, 4 জানুয়ারি 1999। নোট শেষ হচ্ছে। পরবর্তী সময়ে বিপরীত পক্ষের আলিমেরা সেই ফতোয়াকে হেওয়া প্রতিপন্ন করে বিপরীত ফতোয়া দিয়েছিল ঠিক, কিন্তু দিন শেষে এর ফলাফল ছিল কোন পক্ষের ফতোয়া সঠিক সেই ব্যাপারে এক অসীম সময়ের বাকবিতণ্ডা। আর এই ধরনের বাকবিতণ্ডা আদৌ আত্মরক্ষামূলক জিহাদের ফতোয়াকে সত্যিকার অর্থে রদ করতে পারেনি। 1998-এর সেই ফতোয়ার প্রধান অংশ ছিল মুসলিমদের জাতির পক্ষে যেই দেশেই আমেরিকা আর তার মিত্রদের সামরিক কিংবা বেসামরিক যেই কোনো ধরনের নাগরিককে হত্যা করা সম্ভব, তাদেরই তা ফরজে আইন হয়ে গিয়েছে। আল আকসাকে স্বাধীন করার জন্যে, হারাম শরীফকে মুক্ত করার জন্যে, ইসলামের ভূমিগুলো থেকে ওদের বাহিনী পুরোপুরি সরে যাওয়ার জন্যে এবং ওরা চূড়ান্তভাবে হেরে গিয়ে মুসলিমদেরকে শাসানো একেবারে বন্ধ হয়ে যাওয়ার জন্যে আমরা আল্লাহর ইচ্ছায় আল্লাহর প্রতি ঈমান আনা এবং আল্লাহর আদেশ নিষেধ পালন করে পুরস্কৃত হতে চাওয়া প্রত্যেক মুসলিমকে আহ্বান করছি যেন তারা আমেরিকানদেরকে যেখানে পায় সেখানেই হত্যা করে এবং যেভাবে পারে লুণ্ঠন করে। নোট: এই বিবৃতির সারয়ী ভিত্তি ছিল তাতাররুসে ফিকহ এবং দিফাই জিহাদের ক্ষেত্রে বিংশ শতাব্দীর খ্যাতনামা আল্লামা আহমদ শাকিরের ফতোয়া। 1956 সালে ইসরায়েলের সাথে মিলে ব্রিটিশ ও ফ্রান্সেরা সুয়েজ খালকে কেন্দ্র করে মিশর ও সুদান হামলা করার পর আল্লামা আহমদ শাকির ফতোয়া দেন, বিশ্বের যেই কোনো দেশের প্রত্যেক মুসলিমদের উপর এটি ফরজ যে তারা ওদের অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে এবং ওদেরকে হত্যা করবে, যেখানে ওরা থাকুক না কেন, বেসামরিক কিংবা সামরিক যেই হোক। নোট শেষ হচ্ছে। এটি সে সময় ওসামা বিন লাদেনের আত্মরক্ষামূলক জিহাদের ধর্মীয় ভিত্তি হিসেবে যথেষ্ট হয়েছে। আর এই ফতোয়া রক্ষণাত্মক জিহাদকে ফারজে আইন অর্থাৎ প্রত্যেক মুসলিমের ব্যক্তিগত দায়িত্ব হিসেবে ঘোষণা দেয় এবং সৌদি আরব সহ বিশ্বের সমস্ত জায়গায় আমেরিকার সামরিক, বেসামরিক যেই কোনো ধরনের নাগরিককে টার্গেট বানানোর বৈধতা দেয়। ওসামা বিন লাদেনের মতে ফতোয়াটি একই সাথে তাত্ত্বিকভাবে সিদ্ধ এবং কমন সেন্সের হিসেবেও যৌক্তিক। তিনি বলেন, ইসরায়েলিরা যদি ফিলিস্তিনিদের বাচ্চাদেরকে হত্যা করতে থাকে, আমেরিকানরা যদি ইরাকে অবরোধ দিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করতে পারে, আর আমেরিকার বেশিরভাগ জনগণ তাদের রাষ্ট্রপতিকে সমর্থন করতে পারে, তাহলে এর মানে দাঁড়ায় যে আমেরিকার সাধারণ নাগরিকেরাও আসলে আমাদের সাথে যুদ্ধে লিপ্ত এবং আমাদেরও ওদেরকে টার্গেট করার অধিকার রয়েছে। নোট: গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমেরিকার রাষ্ট্রপতিরা জনগণের অধিকাংশের সমর্থনেই নির্বাচিত হয়ে থাকে, তাই সময়ে সময়ে ক্ষমতাসীন রাষ্ট্রপতির সিদ্ধান্তগুলো সেই সময়ের অধিকাংশ জনগণের মতামতের প্রতিচ্ছবি হিসেবে ধরে নিলেও সেটাকে বাড়াবাড়ি বলার সুযোগ থাকে না।
নোট শেষ হচ্ছে। তাছাড়া এই ফাতোয়ায় উল্লেখিত আমেরিকানদের সম্পদ লুণ্ঠন অংশটুকু থেকেও বোঝা যায় যে পরবর্তী সময়ের আক্রমণে আমেরিকার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করাকে অগ্রাধিকার দেয়া হবে। ফাতোয়াটি প্রকাশিত হওয়ার পর ওসামা বিন লাদেন স্পষ্টভাবেই আত্মরক্ষামূলক জিহাদের দিকে আহ্বান করতে থাকেন, যা একই সাথে ইসলামী যুদ্ধবিদ্যার সুনির্দিষ্ট নীতিমালা এবং পশ্চিমের স্রেফ যুদ্ধ ধারণার সাথে সামঞ্জস্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত। বিন লাদেন বলতেন যে সব মানুষের জীবনই জীবন, মুসলিমেরা সহ সকল মানুষের জীবনই সমান মূল্যবান এবং সমানভাবে প্রতিরক্ষার দাবি রাখে। 1998 সালের শেষের দিকে তিনি বলেন, এই সংঘর্ষের দুটো পক্ষ রয়েছে। এক পক্ষে আমেরিকা, ব্রিটেন এবং ইসরায়েলের নেতৃত্বে পৃথিবীর ক্রুসেডার এবং ইহুদিদের সম্মিলিত বাহিনী, এবং অপরপক্ষে ইসলামী বিশ্ব। এমন এক সংঘর্ষে প্রথম পক্ষ আমাদের জমিনে, আমাদের সম্পদে এবং আমাদের সম্মানের উপর আগ্রাসন চালাবে, মুসলিমদের তেল সম্পদে লুণ্ঠন চালাবে, কিন্তু কোনো প্রতিরোধের মুখোমুখি হলেই আবার মুসলিমদেরকে সন্ত্রাসী বলে অভিহিত করবে। এমন তো কোনো মতেই মেনে নেওয়া হবে না। এটা ওদের বোকামি, নয়তো ওরা অন্যদেরকে বোকা মনে করে। আমরা মনে করি এটা আমাদের সারই দায়িত্ব যে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আগ্রাসীদের প্রতিরোধ করব এবং ওদেরকে আমাদের উপর হওয়া জুলুমের সমান মাত্রায় শাস্তি দিব। আমেরিকানরা ছাড়াও কিছু পণ্ডিতদের দাবি অনুযায়ী নিরপরাধ বেসামরিক নাগরিকদেরকে হত্যা করা নাকি খুবই আজব ব্যাপার। আমাদের বাচ্চারা এবং নাগরিকেরা যে নিরপরাধ না, সেটা কে নির্ধারণ করে দিল? আমাদের বেসামরিকদের রক্ত ঝরানো বৈধ? কে নির্ধারণ করে দিল? কে ঠিক করে দিল যে আমাদের জানমালের মূল্য কম? আমরা যদি ওদের বেসামরিক নাগরিকদেরকে হত্যা করি, তাহলে পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবী আমাদের দিকে চিৎকার করতে শুরু করে, আর আমেরিকা তো রীতিমতো নিজের মিত্র বাহিনী আর দালাল বাহিনী দিয়ে মিছিল করতে শুরু করে। অথচ এটা কে বলল যে আমাদের রক্ত রক্ত না, কেবল ওদের রক্তই রক্ত? এই ঘোষণা কে করল? আমাদের দেশগুলোতে দশকের পর দশক ধরে কাদেরকে হত্যা করা হচ্ছে? ইরাকেই তো অবরোধ আরোপ করে 10 লক্ষের বেশি শিশু হত্যা করা হয়েছে, বাকিরাও মৃত্যুমুখে। এইসব ক্ষেত্রে এসে কেন আমরা কাউকে চিৎকার করতে কিংবা দোষারোপ করতে দেখি না? আরে তাও তো দূরের কথা, আমরা কেন কাউকে সান্ত্বনার বাণীও বলতে শুনি না? বাদানুবাদ। আমরা ইতিমধ্যেই দেখিয়েছি যে 80-র দশকে ওসামা বিন লাদেন শাইখ আবদুল্লাহ আজ্জামের আল জিহাদ ম্যাগাজিনের প্রকাশনায় উঠে পড়ে লেগেছিলেন, আর 1994 সালে গিয়ে তিনি সৌদি পরিবারের বিরোধিতা এবং সংস্কারবাদী আলিমদের পক্ষপাতিত্ব করতে এআরসি গঠন করে বিবৃতি দিয়েছিলেন। এরপর আফগানিস্তানে ফিরে আসার পরেই কেবল তিনি আল কায়দার মিডিয়া প্রতিষ্ঠার জন্য উদ্যোগী হন। কিন্তু পশ্চিম আর আরব প্রশাসনের কাউন্টার মিডিয়ার প্রাচীর ভেদ করে সেই মিডিয়া উইং প্রথম দিকে খুব অল্পই সাফল্য পেয়েছিল। ব্রুস উইলিয়ামস বলেছিলেন যে ওসামা বিন লাদেন এবং আল কায়দা এই তথ্য প্রযুক্তির যুগের আধুনিক সব মিডিয়ার ব্যবহার নিপুণভাবে আয়ত্ত করেছিলেন, আর সেই সব আধুনিক মাধ্যমে প্রচারের জন্যে নিখুঁতভাবে সিরিজ আকারে বিবৃতিও প্রস্তুত করতেন। ওসামা বিন লাদেন যে ব্যাপক এবং সর্বাধুনিক মিডিয়া প্রযুক্তি ব্যবহার করতে শুরু করেছিলেন, সেটার ভিত্তি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সালাউদ্দিন আল আইয়ুবী, আবদুল্লাহ আজ্জামের মতো ইতিহাসের বিভিন্ন মুসলিম নায়কদের কর্মপন্থা। উল্লেখিত প্রত্যেকেই উপলব্ধি করেছিলেন যে সমসাময়িক মিডিয়া ব্যবহার করে সর্বোচ্চ পর্যায়ের তথ্য আদান প্রদান, নির্দেশনা দেয়া, উদ্বুদ্ধ করা কিংবা লজ্জা দেওয়া, সাবধান করা, প্রোপাগান্ডা ছড়ানো, এই সমস্ত কার্যক্রম ছাড়া বিজয় আসা আদৌ সম্ভব নয়। যখন আবু মুসআব আশ-শুরি এবং আইমান আল জাওয়াহিরি উভয়ে ওসামা বিন লাদেনের অত্যাধিক মিডিয়া সংশ্লিষ্টতা নিয়ে সাবধান করেছিলেন, তখন আসলে তারা এটাও প্রমাণ করে দেখিয়েছিলেন যে ওসামা বিন লাদেন ইসলামের ইতিহাসের এই মিডিয়া যুদ্ধের ব্যাপারটা আরও গভীরভাবে অধ্যয়ন এবং আত্মস্থ করেছিলেন। তিনি নিজের বাদানুবাদের দক্ষতা ব্যবহার করে একদিকে শত্রুকে টোপ দিতেন, অপরদিকে নিজ দলের ভাইদেরকে এক দীর্ঘ এবং কঠোর সংগ্রামের জন্য প্রস্তুত হতে উদ্বুদ্ধ করতেন। আমেরিকাকে যুদ্ধে প্রলুব্ধ করা। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্যে সুদানের তুলনায় আফগানিস্তান ঢের ভালো অঞ্চল। প্রথমত, সুদানের সমতল ভূমির উপর আমেরিকার স্যাটেলাইট খুব সহজেই নজরদারি রাখতে পারে। অপরদিকে আফগানিস্তানের মরুভূমি, পাহাড়, উঁচু পর্বত, এমনকি তার চেয়েও উঁচু পর্বতের এলোপাথারি ধরনের মিশ্রণে স্যাটেলাইটের সেরকম নজরদারি আদৌ সম্ভব নয়। দ্বিতীয়ত, সুদানের চারপাশে তুরাবি প্রশাসন
এবং ওসামা বিন লাদেনকে ঘৃণা করা প্রতিবেশী কম ছিল না। এর উপর সবসময় সেখানে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর আনাগোনাও ছিল ব্যাপক। এবং তৃতীয়ত, সুদানের নিরাপত্তা বাহিনী এবং সামরিক বাহিনী মিলে খার্তুমের যে কোনো ধরনের ঘরোয়া শত্রু এবং বিদেশি ইসলামপন্থীদেরকে নিয়ন্ত্রণ করবার সামর্থ্য রাখত। আর ৯/১১ আগ পর্যন্ত তালিবানদের ক্ষেত্রে আর যাই হোক, এই সমস্যাগুলো ছিল না। তাই যদিও এটা মোটামুটি স্পষ্ট ১৯৯৬ মে মাসে সুদান ছাড়তে বাধ্য হওয়ার আগ পর্যন্ত ওসামা বিন লাদেন সেখানেই ছিলেন, কিন্তু এটাও স্পষ্টভাবে আঁচ করা যায় যে যুদ্ধকৌশলের বিবেচনায় আমেরিকার বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ শুরু করার আগে তিনি যখনই হোক ঠিকই সুদান ছেড়ে আফগানিস্তানে পাড়ি জমাতেন। ১৯৯৬ থেকে ২০০১ সালের মধ্যে ওসামা বিন লাদেন আমেরিকার ওপর ঘরে বাইরে মিলিয়ে ৩বার আক্রমণ করেছিলেন। আবু জান্দাল স্মৃতিচারণ করেছিলেন, তিনি সবসময় বলতেন যে আমেরিকাকে আমাদের এমন জায়গায় আঘাত করতে হবে যা ওরা কল্পনাও করতে পারবে না। তিনি বলতেন যে তিনি আমেরিকাকে এমন ময়দানে টেনে এনে লড়াতে চান যেই ময়দান হবে ওদের নিয়ন্ত্রণের বাইরে। এই স্মৃতিচারণ ওসামা বিন লাদেনের নিজস্ব পরিকল্পনার সাথে খাপে খাপে মিলে যায়। তিনি আল কায়দার সামরিক শক্তিকে এমনভাবে প্রয়োগ করতে চেয়েছিলেন যাতে করে আমেরিকা কোনো মুসলিম ভূমিতে এসে যুদ্ধ করতে প্রলুব্ধ হয়। ১৯৯৭ সালের শুরুর দিকে ওসামা বিন লাদেন বলেন, আমাকে বলা হয়েছে আমি যদি ফাহাদ অর্থাৎ সৌদি আরব আর আমেরিকার বিরুদ্ধে আমার প্রতিবাদ বন্ধ করে দিই তাহলে নাকি আমাকে ক্ষমা করে দেয়া হবে। আমেরিকার দয়া আমার কোনোই প্রয়োজন নেই। আমেরিকার যদি সাহস থাকে তো ওরা নিজেরা এখানে এসে আমাকে গ্রেফতার করুক। আব্দুল বারী আতওয়ানু এই পয়েন্টটা উল্লেখ করেছেন। ওসামা বিন লাদেন নাকি তাকে ১৯৯৬ শেষের দিকে বলেছিলেন যে তিনি চেষ্টা করছিলেন আমেরিকাকে মুসলিমদের ভূমিতে টেনে এনে লড়াতে। ওসামা বিন লাদেন আমেরিকার বাহিনীকে মুসলিমদের ভূমিতে টেনে আনতে এতটা উদ্গ্রীব ছিলেন কেন? মাইকেল ভ্লাহোস লিখেছেন, আল কায়দার উদ্দেশ্যের জন্য আমেরিকা ছিল এক প্রয়োজনীয় উপকরণ, আর এই উপকরণকে ঠিকমতো কাজে লাগানোর জন্যে ওসামা বিন লাদেনের একে হাতের নাগালে পাওয়া দরকার ছিল। প্রথমত, মুসলিমদের ভূমিতে যেই কোনো কাফির শক্তির আগ্রাসনের প্রভাব ইসলামী বিশ্বে ব্যাপক হয়ে থাকে। এর ফলে চরমপন্থী, নরমপন্থী কিংবা মধ্যমপন্থী সকল শ্রেণীর মুসলিমদের মধ্য থেকেই যোদ্ধা এবং অর্থ সংগ্রহের দুয়ার খুলে যায়। দ্বিতীয়ত, আমেরিকার সেনাদেরকে উত্তর আমেরিকায় গিয়ে হত্যা করার চেয়েও আফগানিস্তানের মরুভূমিতে হত্যা করা সহজ হয়। আর ওসামা বিন লাদেনের বিশ্বাস ছিল আমেরিকার ক্ষয়ক্ষতির একটি নিয়মিত প্রবাহ ধরে রাখা সম্ভব হলে এই ব্যাপারে আমেরিকায় রাজনৈতিক অস্থিরতা শুরু হয়ে যাবে। এক পর্যায়ে ওয়াশিংটনের যুদ্ধ করার স্পৃহা মরে যাবে এবং শেষমেশ ফলাফল গিয়ে দাঁড়াবে আমেরিকার সেনা প্রত্যাহার করে নেয়া, ঠিক যেমনটা লেবাননে ১৯৮৩ ও সোমালিয়াতে ১৯৯৪ সালে হয়েছিল। নোট: ২০২০-২০২১ সালে এসে ওসামা বিন লাদেনের দূরদর্শিতার প্রমাণ মিলেছে। নোট শেষ হচ্ছে। তৃতীয়ত, আল কায়দার কৌশলই ছিল আগে আমেরিকাকে মুসলিম বিশ্ব থেকে যতটা সম্ভব তাড়িয়ে দেয়া, এরপর পরিকল্পনার দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে অগ্রসর হওয়া, ইসরায়েল ও আরবের প্রশাসনকে গুড়িয়ে দেয়া এবং শিয়াদের সাথে বোঝাপড়া করা। চতুর্থত, ওসামা বিন লাদেন বুঝতে পেরেছিলেন যে আমেরিকাকে হারাতে হলে সমগ্র মুসলিম বিশ্বের সাহায্য প্রয়োজন হবে। মানব সম্পদ, অর্থ এবং রসদের নিরবিচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে আমেরিকাকে টেনে আনতে হবে সমগ্র মুসলিম বিশ্বের সাথে সংঘর্ষে। ৯/১১ আগে ওসামা বিন লাদেন এভাবেই বিষয়টিকে বর্ণনা করেছিলেন। তিনি আরও বলেছিলেন, আমরা এক বিশাল অপারেশনের অর্থাৎ ৯/১১ জন্য কাজ করছি, যেটা আমেরিকাকে এমন বড় ময়দানে টেনে আনবে যেই ময়দানকে সে আয়ত্ত করতে পারবে না। তাই আমেরিকাকে আফগানিস্তানে টেনে আনা ছিল আল কায়দার কৌশলগত পরিকল্পনার শুরু। ভ্লাহোসের মতে বিন লাদেন এবং অন্যান্য সালাফিদের দূরদৃষ্টি অনুযায়ী এটা ছিল আল কায়দার ইসলামী ব্যবস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে ইতিহাস এগিয়ে যাবার বাহনস্বরূপ। আর তাই আমেরিকাকে আফগানিস্তানে টেনে আনার প্রথম টোপগুলো ছোড়া হয়েছিল কেনিয়া, তানজানিয়া এবং ইয়েমেনে। পূর্ব আফ্রিকা। ১৯৯৮ সালের ৭ই আগস্ট কেনিয়া এবং তানজানিয়ায় আমেরিকার অ্যাম্বাসিতে বোমা হামলা ছিল ওয়াশিংটনকে আফগানিস্তানে সেনা পাঠানোর প্রথম বড় পর্যায়ের কোনো আমন্ত্রণ। ওসামা বিন লাদেন এই হামলাগুলোর ব্যাপারে বলেছিলেন, দুটো শক্তিশালী সংঘর্ষ। এর ১ বছর আগে থেকেই বিন লাদেন আমেরিকাকে খেপিয়ে তোলার ক্যাম্পেইন শুরু করে দিয়েছিলেন। তাকে ধরতে না পারার কারণে আমেরিকাকে কটাক্ষ করে তিনি বলেছিলেন যে
আমেরিকানরা হলো ভিতুর জাত, আর ওরা আমাকে ধরতেও পারবে না। যদি ওরা আমাকে মোকাবেলার চিন্তাও মাথায় আনে, তাহলে আমি ওদের এমন শিক্ষা দিব যেমনটা কয়েক বছর আগে সোমালিয়াতে দেওয়া হয়েছিল। কিন্তু 1998-এর আগস্ট মাসের সেই হামলা ওয়াশিংটনের পক্ষ থেকে কিছু ব্যর্থ ক্ষেপণাস্ত্র বা ক্রুজ মিসাইল হামলা ছাড়া আর কিছুই এনে দেয়নি। ক্ষেপণাস্ত্র হামলাগুলো হয়েছিল হোস্তে, আল কায়েদার আফগানিস্তান প্রশিক্ষণ ক্যাম্প এবং খার্তুমে বিন লাদেনের ঔষধাগারে। এই ঘটনার 1 বছর পর ওসামা বিন লাদেন আমেরিকাকে আবারও তটস্থ করতে চেষ্টা করেছিলেন। আমেরিকার ক্রুজ মিসাইল হামলার 1 বছর পূর্ণ তারিখ উল্লেখ করে তিনি বলেছিলেন যে সেই হামলা মুসলিমদের সাথে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে। আরও বলেছিলেন যে কাপুরুষ আমেরিকানদের সাথে যুদ্ধ শুরু করতে তার কোনোই ভয় নেই। ইউএসএস কোল 2000 সালের 12ই অক্টোবর অ্যাডেন বন্দরে আমেরিকার যুদ্ধজাহাজ ইউএসএস কোলের উপর আল কায়েদা হামলা চালায়। এই ঘটনার পর ওসামা বিন লাদেন সাংবাদিক আহমদ জাইদানকে বলেছিলেন, এই বীরত্বপূর্ণ অপারেশনের জন্য আমি আল্লাহকে সিজদা দিয়ে তার শুকরিয়া জ্ঞাপন করছি। এই অপারেশন একেবারে আমেরিকার সম্মানে আঘাত করেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী ওদেরকে আরব ভূমি থেকে চলে যাওয়ার জন্য স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে। এর 1 মাস পর তিনি পাকিস্তানি সাংবাদিক রাহিমুল্লাহ ইউসুফজাইয়ের কাছে বার্তা পাঠিয়েছিলেন যে মোল্লা ওমর তাকে নিরাপত্তাজনিত কারণে মিডিয়ার সামনে প্রকাশ্যে কথা বলতে আপাতত নিষেধ করেছেন। রাহিমুল্লাহ ইউসুফজাই এটাও জানিয়েছিলেন যে ওসামা বিন লাদেন ইয়েমেনের অ্যাডেন বন্দরে আমেরিকার যুদ্ধজাহাজের উপর হামলার দায় স্বীকার করেছেন। এর আগে বিন লাদেন সাংবাদিক জাইদানকে আরও বলেছিলেন যে তিনি আর তার সহকর্মীরা ভেবেছিলেন যে অ্যাডেনের হামলা আমেরিকার বাহিনীকে আফগানিস্তানে টেনে আনতে সক্ষম হবে। তবে তার আগে আফগানিস্তানে আল কায়েদার বিভিন্ন অবস্থানের উপর বিমান হামলারও প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল। তারা ধারণা করেছিলেন যে 1998 সালের অ্যাম্বাসিতে হামলার তুলনায় 2000 সালের যুদ্ধজাহাজে হামলায় আমেরিকার পক্ষ থেকে আরও কঠিন জবাব আসবে, আর তা মোটামুটি 2001 সালের জানুয়ারির মধ্যে আসবে বলে ধারণা করা হয়েছিল। সাক্ষাৎকার নেওয়ার সময় জাইদান দেখেছিলেন যে কান্দাহারে আল কায়েদার সদস্যরা এবং তাদের পরিবারেরা মিলে নিজেদের জিনিসপত্র এক বাড়ি থেকে আরেক বাড়িতে নিয়ে রাখছিলেন। এটা ছিল সেই সম্ভাব্য বিমান হামলার প্রস্তুতি স্বরূপ, কিন্তু সেই হামলা কখনোই আসেনি। এমনকি ওসামা বিন লাদেন সেই সময় আইমান আল জাওয়াহিরিকে কাবুলে এবং আবু হাফস আল মিশরিকে অন্য আরেক জায়গায় পাঠিয়ে দিয়েছিলেন, যাতে তার নিজের মৃত্যু হলেও আল কায়েদার নেতৃত্ব সচল থেকে যায়। দিন শেষে এই প্রলুব্ধকরণও বিফলে যায়, কিন্তু আল কায়েদা তার আফগান ভূমিতে যেই ন্যূনতম ক্ষয়ক্ষতির হিসেব কষেছিল তা থেকেও বেঁচে গিয়েছিল। এছাড়া আল কায়েদার প্রাক্তন কৌশলবিদ হাশিম আল মাক্কি বলেছিলেন যে কৌলের উপর সেই অসাধারণ হামলার ফলে পুরো মুসলিম বিশ্ব থেকে আল কায়েদায় যোদ্ধাদের যোগদান এবং অর্থায়নের প্রবাহ কয়েকগুণ বেড়ে যায়। জিহাদের ময়দানের চিত্রাঙ্কন। আমেরিকার উপর সামরিক ও বুদ্ধিবৃত্তিক আক্রমণের পাশাপাশি ওসামা বিন লাদেন আমেরিকার যুদ্ধ ময়দানের চিত্রাঙ্কন মডেল অনুসারে আল কায়েদার জিহাদকে দক্ষিণ এশিয়াতেও বিস্তৃত করার ক্যাম্পেইন শুরু করেন। দক্ষিণ এশিয়ার অধিকাংশকে এমনভাবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছিল যেন তা আল কায়েদার উপস্থিতি এবং কার্যক্রমের জন্য শক্ত ধরনের সাপোর্ট দিতে পারে। প্রাথমিকভাবে ওসামা বিন লাদেনের টার্গেট অডিয়েন্স ছিল বিশেষ করে তালেবানেরা, আফগান এবং পাকিস্তানি সাধারণ জনতা, পাকিস্তানি সেনাবাহিনী, কাশ্মীরি স্বাধীনতাকামী দলগুলো, সাধারণ ছাত্ররা এবং আফগানিস্তান ও পাকিস্তানের আলিমগণ। 9/11-এর আগ পর্যন্ত আল কায়েদার মিডিয়া সেকশন উল্লেখিত সমস্ত টার্গেট অডিয়েন্সের উদ্দেশ্যেই সাধ্যমতো কিছু না কিছু দাওয়াতি কার্যক্রম চালায়। উদাহরণস্বরূপ 1998 সালে মোল্লা ওমর ও তার লেফটেন্যান্টেরা জাতিসংঘের আমেরিকান প্রতিনিধি বিল রিচার্ডের দাবি দাওয়াকে প্রত্যাখ্যান করে দিয়েছিলেন। তার দাবিগুলো ছিল পশ্চিমা মানবাধিকার কেন্দ্রিক, বিশেষ করে নারী অধিকার, পর্দার বাধ্যবাধকতা দূর করা ইত্যাদি নিয়ে। মোল্লা ওমর এবং তার লেফটেন্যান্টরা মিলে রিচার্ডসনের দাবি দেওয়া প্রত্যাখ্যান করে। রিচার্ডসনের দাবি দেওয়া প্রত্যাখ্যান করে দিলে ওসামা বিন লাদেন তালিবানের এই সিদ্ধান্তের প্রশংসা করে বলেছিলেন, রিচার্ডসন তো আফগানিস্তানের ইসলামী রাষ্ট্রের কার্যক্রমকে বাধা দিতেই এখানে এসেছে। তালেবানের প্রত্যাখ্যানকে বিন লাদেন শরিয়াহ এর উপর দৃঢ় থাকা এবং নিজেদের মূলনীতির ব্যাপারে আপোষহীন উল্লেখ করেছিলেন। সেই সাথে এটাও বলেছিলেন যে
মোল্লা ওমর সেই গর্বিত আফগান জাতির হয়ে কথা বলেছেন, যারা তাদের কাঙ্ক্ষিত ইসলামী রাষ্ট্র গঠনের জন্য নিজেদের পক্ষ থেকে লক্ষ লক্ষ প্রাণ উৎসর্গ করেছে। আর অবশ্যই তারা এই কষ্টার্জিত অর্জন কখনোই কোনো মূল্যেই বিক্রি করে দিবে না। 2000 সালের মধ্যভাগে ওসামা বিন লাদেন বলেছিলেন যে তালেবানদের বিরুদ্ধে আমেরিকার কোনো প্রচেষ্টাই সফল হবে না। আর কথাগুলো তিনি এমন সব শব্দ দিয়ে বুনেছিলেন যা 2011-তে এসে পশ্চিমের কানে বিভীষিকা হয়ে ধ্বনিত হচ্ছিল। আমেরিকা এবং জাতিসংঘ ইতিমধ্যেই আফগানিস্তানে অবরোধ আরোপ করেছে। ওরা ওদের সাধ্যমতো আফগানিস্তানের সীমান্তগুলো ঘেরাও করে ফেলেছে। আফগানিস্তানের বিভিন্ন আমদানিজাত পণ্যের উপর ওরা নিষেধাজ্ঞা জারি করেছে। ওরা এখানে অশান্তি, গৃহযুদ্ধ এবং তাদের নিজেদের মধ্যে রক্তপাত শুরু করার সর্বাত্মক চেষ্টা করেছে। আর কি চেষ্টা ওরা চালাতে চায়? ওরা তো স্বার্থসিদ্ধির জন্যে যেই কোনো কিছুই করতে পারে। আসলে ওদের টার্গেট ওসামা নয়, কেননা এমন ওসামা তো পুরো বিশ্বেই রয়েছে। বরং ওদের টার্গেট হলো আফগানিস্তান থেকে ইসলামের নিশানা মুছে ফেলা। আমেরিকার বোঝা উচিত যে আফগানিস্তানকে কোনো কিছু দিয়েই ভয় দেখানো যাবে না। গত 1 শতাব্দীতে এখানে দুটো পরাশক্তি পরাজয় দেখেছে, প্রথমে ব্রিটিশ সাম্রাজ্য এবং পরে সোভিয়েত ইউনিয়ন। যে সমস্ত রাষ্ট্র ইতিহাস থেকে শিক্ষা নেয় না, তারা দিন শেষে ধ্বংসের মুখ দেখে। আফগানিস্তান আত্মমর্যাদা সম্পন্ন মুসলিমদের একটি দেশ। একে চাপ প্রয়োগ করে, লোভ দেখিয়ে কিংবা ভয় দেখিয়ে পরাজয় বরণ করানো যাবে না। ব্যক্তিগতভাবে আমি আফগানিস্তানের বান্দাদের এবং তালিবানদের প্রতি কৃতজ্ঞ। তারা শত প্রতিকূলতা সত্ত্বেও এখানে আমাকে থাকতে দিয়েছে। তারা আমাকে একজন মেহমান হিসেবে আপ্যায়ন করেছে। এটা সত্য যে কেবল আফগানিরাই এমন ওজন নিতে পারে। আল্লাহ তাদেরকে সেই শক্তি এবং সামর্থ্য দিয়ে মহিমান্বিত করেছেন। মুসলিমদের যারা আমেরিকার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছিল কিংবা আমেরিকার দ্বারা অপরাধী সাব্যস্ত হয়েছে, তাদের প্রতি আল কায়দার মিডিয়া সবসময় মৌখিক সমর্থন দিয়ে গিয়েছে। উদাহরণস্বরূপ, ওয়াশিংটন যখন রাষ্ট্রীয়ভাবে অভিযোগ তুলে গোটা তালেবানকে নিজেদের ব্ল্যাকলিস্টে অন্তর্ভুক্ত করল, তখন ওসামা বিন লাদেন মিডিয়াকে বলেছিলেন, আফগানরা যে আমেরিকার সামনে মাথা নত করবে না, সেটা পুরো বিশ্বকে দেখিয়ে দেওয়ার জন্য মোল্লা ওমরকে অভিনন্দন জানানো উচিত। একই সাথে তিনি আমেরিকার কর্মকর্তাদেরকে বিদ্রূপ করে বলেছিলেন যে সবসময় তালেবান প্রশাসনকে অস্বীকার করে আসা ওয়াশিংটন এই কাজের মাধ্যমে আসলে তালেবান প্রশাসনের অস্তিত্ব স্বীকার করে নিয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে আফগানিস্তানে আরোপ করা অবরোধকে ওসামা বিন লাদেন ইসলাম বিদ্বেষী এবং তালেবান বিরোধী হিসেবে বর্ণনা করেন। তিনি উল্লেখ করেছিলেন যে জাতিসংঘ সেই অবরোধ দিয়েছিল কেননা আমেরিকাই আসলে জাতিসংঘকে নিয়ন্ত্রণ করে। এছাড়া আমেরিকা যখন নিজেদের সন্ত্রাসী তালিকায় কাশ্মীরের বিদ্রোহী গ্রুপ হারাকাতুল আনসারকে যুক্ত করল, ওসামা বিন লাদেন তখন দলটির পক্ষপাতিত্ব করে দলটির জন্যে আল কায়দার সাধ্যমতো সাহায্য সহযোগিতার ঘোষণা দিয়ে পুরো বিশ্বের মুসলিমদেরকে কাশ্মীরি মুজাহিদদের জন্যে সাহায্যের আহ্বান করেন। তিনি আরও বলেছিলেন যে হরকত আফগানিস্তানে, কাশ্মীরে এবং সর্বোপরি জিহাদে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আল কায়দার মিডিয়া উইং পাকিস্তানের ইসলামী জজবার দিকে বিশেষ মনোযোগ দেয়। 1998 সালের সেপ্টেম্বরে ওসামা বিন লাদেন সিন্ধের আরবি বিভাগের ছাত্রদের সম্মেলনে একটি বিবৃতি পাঠান। সেই বিবৃতিতে আফগানিস্তানে এবং সৌদানে ক্রুজ মিসাইল হামলার জন্য আমেরিকাকে দায়ী করা হয়েছিল। এছাড়াও সেখানে উপস্থিত ছাত্রদের প্রশংসা করে তাদেরকে পাকিস্তানের সেই সব যুবকদের অনুসরণ করতে তাগাদা দেওয়া হয়েছিল যারা আফগানিস্তান, কাশ্মীর সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইসলামী জিহাদে নিজেদেরকে সঁপে দিয়েছিলেন। আর এই বিবৃতিও স্রেফ একটি উদাহরণ। পাকিস্তানি শ্রোতাদেরকে উদ্দেশ্য করে দেওয়া সমস্ত বক্তব্যেই ওসামা বিন লাদেন জোর দিয়ে বলতেন যে ইসলামের জন্যে পাকিস্তানিদের রয়েছে অগাধ ভালোবাসা। তারা সবসময় দিনের জন্যে কুরবানি করে এসেছেন। সাধারণভাবে ওসামা বিন লাদেন কাশ্মীর এবং ভারতের হুমকির ইস্যুতে আল কায়দাকে পাকিস্তান ও এর সেনাবাহিনীর সাথে এক হিসেবে উপস্থাপন করার সর্বাত্মক প্রচেষ্টা করেছিলেন। 2000 সালে তিনি ঘোষণা করেছিলেন, কাশ্মীরের ব্যাপারে পাকিস্তান যাই করবে আমরা তা সমর্থন করি। যুক্তি হিসেবে তিনি বলেন, পশ্চিম যখন ভারতের বাহিনীর হাতে হাজার হাজার কাশ্মীরি মুসলিম নারীদের সম্মানহানিকে উপেক্ষা করে ভারতের পক্ষ নেয়, তখন পাকিস্তান এই নারীদের সম্ভ্রমহানির প্রতিশোধ নেয়ার পক্ষে দাঁড়িয়েছিল। তাই ওসামা বিন লাদেনের সে সময়ের মতামত ছিল পাকিস্তানের অবস্থান আলিমদের প্রকাশ্যে সমর্থন করা উচিত।
নিজেদের মধ্যেকার ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর সাহায্যে কাশ্মীরের নির্যাতিত মুসলিমদেরকে ভারতের আগ্রাসন থেকে পুরোপুরি মুক্ত করার আগ পর্যন্ত সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা উচিত। নোট: ৯/১১-এর আগে জিহাদের ময়দানকে বিস্তৃত করতে বেশ কিছু শ্রেণীর টার্গেট অডিয়েন্সকে মাথায় রেখে জিহাদ ক্যাম্পেইন চালানো হয়। তার মধ্যে পাকিস্তানি শাসক এবং সেনাবাহিনীও ছিল। কিন্তু ৯/১১-এর পর আমেরিকা জিহাদপন্থী মুসলিমদের বিরুদ্ধে ওয়ার অন টেরর ঘোষণা করলে পাকিস্তান অচিরেই আমেরিকার পক্ষে অবস্থান নিতে শুরু করে। এমনকি এক পর্যায়ে আমেরিকার হয়ে মুসলিমদের বিরুদ্ধে স্বয়ং যুদ্ধে অবতীর্ণ হয়। তাই পরবর্তীতে ওসামা বিন লাদেন এবং আল কায়দাও পাকিস্তানকে শত্রু হিসেবেই গণ্য করতে শুরু করেছিল। এই বইয়ের পরবর্তী অধ্যায়গুলোতে পর্যায়ক্রমে আলোচনা এসেছে। সহজভাবে বললে ৯/১১-এর আগে পাকিস্তান প্রশাসন এবং সেনাবাহিনীর ব্যাপারে ওসামা বিন লাদেন কী বলে দাওয়াত দিয়েছিলেন তা ৯/১১-এর পর মূল্যহীন হয়ে যায়। সে সময় পাকিস্তানকে মুসলিম বিশ্বের হৃদয় আর জিহাদ হলো এই হৃদয়ের স্পন্দন দাবি করার পাশাপাশি তিনি সেখানকার জেনারেলদেরকে আহ্বান জানান যেন পাকিস্তান নিজ পারমাণবিক শক্তিকে আরও বেশি ধারালো করে এবং যেন সেই শক্তির সর্বোচ্চ প্রদর্শনী করে। এছাড়া যেহেতু ভারত ও ইসরায়েলের মধ্যে মিত্রতা বিদ্যমান এবং যেহেতু মুসলিমদের প্রতি ভারতের নির্যাতন সময়ের সাথে সাথে বেড়েই চলেছে, তাই তখন ওসামা বিন লাদেনের সরল মতামত ছিল মুসলিম বিশ্বের পাকিস্তান এবং এর সেনাবাহিনীকে সমর্থন দেওয়া উচিত। স্রেফ কাশ্মীর কিংবা ভারতের সীমান্তই নয়, বরং একেবারে ভারতের মধ্যে এসেও যে আল কায়দা ঝামেলা পাকানোর সক্ষমতা রাখে সেটা স্মরণ করিয়ে দিয়ে বিন লাদেন তার পাঠকদেরকে তাগাদা দেন যে ভারতের বিরুদ্ধে জিহাদ করা সমস্ত মুসলিমদের দায়িত্ব। শেষে উল্লেখ করা হলেও আল কায়দার মিডিয়ার টার্গেট অডিয়েন্সদের মধ্যে আফগান এবং পাকিস্তানি আলিমরা ছিল গুরুত্বপূর্ণ পর্যায়ের। কান্দাহারে ওসামা বিন লাদেন আফগানিস্তান কিংবা তার বাইরে থেকে আগত যেই কোনো আলিম এবং মুফতিদেরকে স্বাগত জানাতেন। এছাড়া দেশটির বিভিন্ন অঞ্চলে সফরে গিয়েও তিনি সেখানকার আলিমদের সাথে সাক্ষাৎ করে আসতেন। আলিমদের কাছে তিনি তার জিহাদি অবস্থানের জন্যে সমর্থন চাইতেন এবং সমর্থন পেয়েও যেতেন। অতঃপর তিনি সমর্থনকারীদের প্রকাশ্যে প্রশংসাও করতেন। উদাহরণস্বরূপ ১৯৯৮ সালের মে মাসে আফগানিস্তান ওলামা ইউনিয়ন আমেরিকার বাহিনীকে আরব ভূমি থেকে বের করে দেওয়ার ফতোয়া দেন। ইউনিয়ন থেকে বলা হয় যে আমেরিকার বাহিনী যুব সমাজের মধ্যে ইর্তিদাদকে অর্থাৎ দিন ত্যাগকে উৎসাহিত করছে। তাছাড়া তাদের অবস্থান কোরআনের আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং উম্মাতের আলিমগণের ঐক্যমতের বিরুদ্ধাচরণ। এই ঘটনাকে ওসামা বিন লাদেন আফগান আলিমদের মহৎ ফতোয়া উল্লেখ করে তাদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন যে তারা সেই ফতোয়ার মাধ্যমে অনস্বীকার্য দলিল দিয়ে কাফির বাহিনীর এই সমস্ত জমিনে প্রবেশ করা নিষেধ প্রমাণ করে দিয়েছেন এবং প্রমাণ করেছেন যে এদেরকে আরব ভূমি থেকে তাড়ানো দরকার। তিনি জোর দিয়ে বলেছেন যে আফগান আলিমগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশমূলক সেই হাদিসের অবতারণা করেছেন যেখানে সমস্ত কাফিরদেরকে আরব ভূমি থেকে বের করে দাও বলা হয়েছে। আর এই হাদিসের আদেশ অনুযায়ী আমল করা শুধু আরবের মুসলিমদেরই নয়, বরং বিশ্বের সমস্ত মুসলিমদের উপরই বার্তায়। এরপর ১৯৯৯ সালে পেশোয়ারের একটি সুন্নি দেওবন্দি সভা ১৯৯৮-এর খোস্তের হামলার জন্যে আমেরিকাকে দায়ী করে বিবৃতি দিয়েছিল। সেই সভা ছিল পাকিস্তান, ভারত, আরব উপদ্বীপ এবং সুদূর পূর্বাঞ্চলীয় আলিমদের নিয়ে গঠিত। আমেরিকাকে দায়ী করে বিবৃতি দেওয়ার সেই ঘটনায় ওসামা বিন লাদেন বার্তা পাঠিয়ে সেই আলিমদেরকে স্বাগত জানিয়েছিলেন। আল কায়দার মিডিয়া কার্যক্রম ৩ স্তরে কাজ করে চলছিল। স্থানীয় মুসলিমেরা, বিশ্বের মুসলিমেরা এবং পশ্চিমসহ অন্যান্য কাফির রাষ্ট্রের মানুষেরা। বেশিরভাগ বার্তাতেই একত্রে এই ৩ টার্গেট অডিয়েন্সের সবার উদ্দেশ্যেই কিছু না কিছু কথা হতো। এখানে যে বিবৃতিগুলোর ব্যাপারে আলোচনা হয়েছে সেগুলোর প্রত্যেকটি সন্ত্রাসবাদ, মুসলিমদের প্রতি আমেরিকার নীতি, ভারতের আগ্রাসন ইত্যাদি আন্তর্জাতিক দিক ছিল। কিন্তু সেইগুলোর সবগুলোরই মূল টার্গেট অডিয়েন্স ছিল মূলত আফগান এবং পাকিস্তানিরা। আর লক্ষ্য ছিল আফগানিস্তানে আমেরিকাকে যুদ্ধে টেনে আনতে সক্ষম হলে যেন যথেষ্ট পরিমাণে স্থানীয় সাহায্য সমর্থন পাওয়া যায়। আল কায়দার মিডিয়ার প্রভাব সত্যিকার অর্থে কোন পর্যায়ে ছিল তার নির্ণয় করা কষ্টসাধ্য, কিন্তু দুটো বিষয় একেবারেই স্পষ্ট। ওসামা বিন লাদেন বিশ্বাস করতেন মিডিয়া আল কায়দার জিহাদের এক মূল উপাদান, আর আগে থেকে শুরু হওয়া মিডিয়া ক্যাম্পেইনের কারণেই ৯/১১-এর পরবর্তী সময়ে আফগান এবং পাকিস্তানের আলিমগণের সাথে
তার সুসম্পর্ক গড়ে উঠেছিল। সৌদির সরকারি আলিমদের নিন্দা। ওসামা বিন লাদেনের চিন্তা চেতনায় সবচেয়ে নাটকীয় পরিবর্তনটা ছিল সরকারি আলিমদের প্রতি একেবারে গভীর শ্রদ্ধাবোধ ক্রমেই ক্ষয়ে যায়। এর শুরুটা হয়েছিল 1990 থেকে 91 সালের উপসাগরীয় যুদ্ধের সময়। সুদানে তা বাড়তে থাকে এবং শেষমেশ আফগানিস্তানে এসে আরও তীব্র রূপ ধারণ করে। আর এই ব্যাপারটা ফুটে ওঠে সৌদির কিছু আলিমদের প্রতি তার ক্রমেই বাড়তে থাকা আক্রমণাত্মক বক্তব্য ও বিবৃতিতে। ওসামা বিন লাদেন তাদেরকে সম্বোধন করতেন দরবারি আলিম বলে, যাদেরকে আরব শাসকেরা নিয়োগ করেছিল স্রেফ নিজেদের ইচ্ছে মতো যেই কোনো কাজে ইসলামী বৈধতা দেওয়ার জন্যে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে সৌদির নেতৃত্বস্থানীয় আলিমদের ব্যাপারে ওসামা বিন লাদেনের ঘোর কেটে যাওয়া সর্বপ্রথম প্রকাশ্যে এসেছিল এআরসি এর বিবৃতিগুলোর মাধ্যমে। আর সময়ের সাথে সাথে প্রশাসনের সরকারি আলিমদের প্রতি তার অবজ্ঞা আরও তীব্র হতে থাকে। তিনি বলতেন যে আত্মরক্ষামূলক জিহাদ ঘোষণা করা তো তার দায়িত্ব হওয়ার কথা ছিল না। কান্দাহারে থাকার সময়ে তীব্র অসন্তোষ নিয়ে তিনি লিখেছিলেন, আমি একজন নগণ্য এবং দুর্বল মুসলিম। জিহাদের ডাক দেয়া তো আমার দায়িত্ব ছিল না, বরং এই দায়িত্ব ছিল মুসলিমদের সত্যিকার নেতা তথা আলিমদের। আর তারা নিজেদের এই দায়িত্ব সম্পর্কে ভালোভাবেই অবগত। তারা খুব ভালোভাবেই জানে যে তাদের কখন কী করবার কথা ছিল, কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে। আর ওসামা বিন লাদেনের কথা অনুযায়ী মুসলিমেরা এটা উপলব্ধি করতে শুরু করেছে যে এই ব্যর্থতা তাদেরকে উম্মাতের ঘোরতর শত্রুর মতোই ক্ষতি সাধন করে ফেলেছে। বিশেষত ওসামা বিন লাদেন এই ব্যাপারটা খুব জোর দিয়ে বলতেন যে বিশ্বের মুসলিমেরা বুঝতে শুরু করেছে সৌদিতে আমেরিকার উপস্থিতি আদৌ সাময়িক কিছু না। তার কথা অনুযায়ী সৌদি পরিবারের এই বিশ্বাসঘাতকতা তো যথেষ্ট ছিলই, কিন্তু তার চেয়েও খারাপ ব্যাপারটা হলো এই কাজ সম্পূর্ণ হয়েছে রাজ দরবারের আলিমদের হাতে। তারা নিজেদেরকে সুলতানের অর্থকড়িতে সাজিয়ে নিয়েছেন, সুলতানের দেয়া পদে নিজেদেরকে বড় ভাবতে শুরু করেছেন, সুলতানের সব জুলুমের বৈধতা দিয়েছেন। ফলস্বরূপ তারা দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বিক্রি করে দিয়েছেন। কাফিরদেরকে আরবের ভূমিতে আনার জন্যে তারা স্বয়ং আল্লাহর বিরুদ্ধে গিয়ে ফতোয়া দিয়েছেন। সত্যকে হারিয়ে দিয়ে তারা মিথ্যার সাথে একমত হয়ে গিয়েছেন। তালিবানের সাথে বসবাস ও সহযোগিতা। ওসামা বিন লাদেন মোল্লা ওমরের অধীন হয়ে তালিবানের নিরাপত্তায় বসবাসের সিদ্ধান্ত নেওয়ার কারণে মুসলিম বিশ্বে তালেবান প্রশাসনের গ্রহণযোগ্যতা বহুগুণ বেড়ে গিয়েছিল। এই ব্যাপারটা অবশ্যই বলা যেতে পারে যে ওসামা বিন লাদেনকে তালেবানের আশ্রয় দেয়া মুসলিম বিশ্বে তাদেরকে সামনের সারিতে নিয়ে চলে আসে এবং তারা যে প্রয়োজনে আফগানিস্তানের বাইরের কোনো বিষয়ের দায়িত্বও নিতে সক্ষম, সেই গ্রহণযোগ্যতাও গড়ে তোলে। 1998 সালের শেষের দিকে পাকিস্তানি পত্রিকা জংতে ওসামা বিন লাদেনকে মহান মুজাহিদ হিসেবে উল্লেখ করে লেখা হয়েছিল, তাকে আশ্রয় এবং নিরাপত্তা দিয়ে তালেবান প্রশাসন এক মহৎ কাজ করেছেন। জর্ডানের একজন সালাফি আলিম ডক্টর ইব্রাহিম জাহেদ আল কিলানি একইভাবে ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার ব্যাপারে তালেবানদের শক্তিশালী এবং আন্তরিক অবস্থানের প্রশংসা করেন। অবশ্য তিনি সাথে একটি সতর্কবার্তাও জুড়ে দেন। আমরা বলি, শরিয়াহ এর ফয়সালা হলো, যারাই মুজাহিদদের নেতা ওসামা বিন লাদেনকে আল্লাহর শত্রুদের হাতে তুলে দিবে, তারাই ধর্মত্যাগী হিসেবে এবং আমেরিকার ইসলাম বিদ্বেষী পররাষ্ট্রনীতির সমর্থনকারী হিসেবে বিবেচিত হবে। এছাড়া মিশরীয় আইনজীবী মুনতাসির আল জায়াত 1999 সালের জুলাইয়ে লিখেছিলেন যে তালেবান ওসামা বিন লাদেনকে পরিত্যাগ করলে অনেক বড় রাজনৈতিক খেসারত দিতে হবে। শুধু এই কাজেই ইসলামী শরিয়াহ এর প্রতি তাদের দায়বদ্ধতার ওয়াদা এবং ইসলামী আন্দোলনের নেতাদের নিরাপত্তা দেওয়ার ওয়াদা লঙ্ঘন হয়ে যাবে। অথচ তাদের অনন্য বৈশিষ্ট্য কিন্তু এটাই। নোট: শরিয়াহ এর প্রতি দায়বদ্ধতার ওয়াদার কারণেই তালেবানরা মুসলিম বিশ্বে গ্রহণযোগ্যতা পেয়েছিল। এমনকি আফগানিস্তানের জনগণকে নিরস্ত্রকরণ করার সময়ও তালিবান শরিয়াহ এর মূলনীতিকে আঁকড়ে ধরার ওয়াদা করেছিল। তাই ওসামা বিন লাদেন সহ আরব মুজাহিদদেরকে আমেরিকার হাতে তুলে দিলে একদিকে তা হতো তালেবানের ওয়াদার খেলাফ, অপরদিকে আরব মুজাহিদ নেতাদের সাথে বিশ্বাসঘাতকতার কারণে বহু আফগানিরাই তালেবানের বিরুদ্ধে ফের অস্ত্র তুলে নিত। নোট শেষ হচ্ছে। আল কায়দার তাত্ত্বিক আবু মুসআব আশশুরি লিখেছেন যে 1998 সালের 20 আগস্ট খোস্তে আল কায়দার প্রশিক্ষণ ক্যাম্পগুলোয় আমেরিকার ক্রুজ মিসাইল আঘাত করে। তখন তালেবানদের কেউ কেউ ছাড়াও অন্যান্য অনেক আফগানও মনে করেছিল যে মোল্লা ওমর হয়তো এবার ওসামা বিন লাদেন এবং তার যোদ্ধাদের কার্যক্রম বন্ধ করতে বলবেন।
আস-সৌরি উল্লেখ করেছেন, কিন্তু মোল্লা ওমর বলেছিলেন যে তিনি তা করবেন না, বরং তিনি ঘোষণা করেছিলেন, আফগানিস্তানে আমার রক্ত ব্যতীত আর কিছু না থাকলেও আমি ওসামা বিন লাদেন এবং আরব মুজাহিদদেরকে ফিরিয়ে দিব না। এছাড়া তালেবানদের একজন মন্ত্রী আবু মুসআব আশ-শুরিকে আরও বলেছিলেন, আমিরুল মুমিনিন মোল্লা ওমর আমাদের মধ্যে যারা আমেরিকাকে ভয় করেছিল ও হতাশায় আচ্ছন্ন হয়ে পড়েছিল তাদেরকে তিরস্কার করেছিলেন। তিনি তাদেরকে আল্লাহর উপর ভরসা করতে এবং আমেরিকাকে ভয় না পাবার শিক্ষা দিয়েছিলেন, কারণ আল্লাহ তাআলা মুজাহিদদের হাতে একসময় তাদেরকেও পরাজিত করেছেন যারা আমেরিকার চেয়েও শক্তিশালী ছিল এবং আমেরিকার চেয়েও আফগানিস্তানের নিকটবর্তী ছিল, অর্থাৎ রাশিয়ানরা। আর আল্লাহ তাআলা তো ওদের রাষ্ট্র ধ্বংস করে দিয়েছেন। সাংবাদিক রহিমুল্লাহ ইউসুফজাইয়ের মতে, মহান আরব মুজাহিদকে আশ্রয় দিয়ে গোটা বিশ্বের মুসলিমদের মধ্যে সম্মানিত হওয়ার ব্যাপারটি ছাড়াও পশতুন হিসেবে মোল্লা ওমর এবং তার সহযোদ্ধারা পশতুন রাজনীতির কঠোর অনুসরণ করতেন। আর পশতুনরা তাদের কাছে আশ্রয় দেয়া এবং নিরাপত্তা চাওয়া কারোর সাথে বিশ্বাসঘাতকতা করার কথা ঘুণাক্ষরেও ভাবতে পারত না। আল কায়দাও বিষয়টি এভাবেই দেখেছিল। আবু মুসআব আশ-শুরি লিখেছেন, তালিবান এখনও পর্যন্ত তাদের কাছে আশ্রয় চাওয়া প্রতিবেশীদের প্রতি নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করে এসেছে। মুহাজিরিনদের প্রতি তারা আনসারদের ভূমিকা অবতীর্ণ হয়েছে। আসলে তাদেরকে শ্রেষ্ঠতম প্রতিবেশী বললেও বাড়িয়ে বলা হয় না। এরপর 2001 সালের 9/11 ঘটনার আগেই তালিবানেরা যে ওসামা বিন লাদেনকে তুলে দেওয়ার বদলে প্রয়োজনে আমেরিকার সাথে যুদ্ধকেই বেছে নেবে, সেটার মোটামুটি দুটো শক্তিশালী কারণ স্পষ্ট ছিল: ইসলামী বাধ্যবাধকতা এবং পশতুন রাজনীতি। আরও হিসেব কষলে ওসামা বিন লাদেন তালিবানকে যথেষ্টই সাহায্য করেছিলেন। 1996 থেকে 97 সময়কালে তিনি মোল্লা ওমরকে আল কায়দার কয়েকজন অভিজ্ঞ কমান্ডারদের দ্বারা সাহায্য করেছিলেন। আল কায়দার সেই অভিজ্ঞ কমান্ডারেরা তালেবানের অল্প শিক্ষিত যোদ্ধাদেরকে প্রয়োজনীয় সামরিক এবং নেতৃত্বের প্রশিক্ষণ দিয়ে শক্তিশালী করে তুলেছিল। এছাড়া তালেবানেরা যখন কাবুলের দিকে অগ্রসর হচ্ছিল, তখন শহরটির আশেপাশে মাসুদের বাহিনীর বেশ কয়েকজন কমান্ডারকে তালেবান সাহায্য সহযোগিতা দিয়ে তাদের পক্ষে চলে আসতে কিংবা অস্ত্র না ধরার জন্যে রাজি করিয়ে ফেলেছিল। আর বলাই বাহুল্য, ওসামা বিন লাদেন সেই সময় তালেবানকে প্রয়োজনীয় অর্থায়ন করেছিলেন। এছাড়াও তিনি শাইখ ইউনুস খালিসের সবচেয়ে অভিজ্ঞ এবং শক্তিশালী কমান্ডার জালালউদ্দিন হাক্কানিকে তালেবানের কাবুল অভিযানে নিজের অভিজ্ঞ সেনা পাঠানোর ব্যাপারে রাজি করিয়েছিলেন। নোট: জালালউদ্দিন হাক্কানিকে ওসামা বিন লাদেন সোভিয়েত বিরোধী জিহাদের সময়ে বেশ কিছু ক্যাম্প ঘড়ি দিয়ে সাহায্য করেছিলেন। তাছাড়া শাইখ ইউনুস খালিসের সাথেও ওসামা বিন লাদেনের সম্পর্ক খুবই ভালো ছিল। এই কারণেই জালালউদ্দিন হাক্কানি ওসামা বিন লাদেনের আহ্বানে না করতে পারেননি। অল্প কিছু সময়ের মধ্যেই তিনি মোল্লা ওমরকে বাইয়াত দেন এবং যুদ্ধে নিজের সক্রিয়তা ধরে রাখেন। নোট শেষ হচ্ছে। রাজধানী কাবুল বিজয়ের পর উত্তরে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হওয়া তালেবান যোদ্ধাদের জন্য ওসামা বিন লাদেন সম্পূর্ণ আল কায়দার মুজাহিদদের একটি বাহিনী গঠন করে পাঠিয়ে দিয়েছিলেন। উত্তরের প্রদেশগুলোতে তখন মাসউদের নেতৃত্বে নর্দার্ন অ্যালায়েন্স বা উত্তরাঞ্চলীয় জোট নিজেদের হাতছাড়া হয়ে যাওয়া অঞ্চলগুলো পুনর্দখলের চেষ্টা করছিল। নোট: 1996 তালেবান সরকার আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে শরিয়াহ কায়েম করলে তৎকালীন আফগান রাষ্ট্রপতি বুরহানুদ্দিন রাব্বানি এবং আহমদ শাহ মাসউদ সহ আফগান জাতীয়তাবাদী সরকারের নেতৃবৃন্দ বিলে সেই বছরের শেষের দিকে আফগান নর্দার্ন অ্যালায়েন্স, সংক্ষেপে শুধু নর্দার্ন অ্যালায়েন্স নামে ডাকা হয় যাদেরকে, তা গঠন করে তালেবানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল। সেই সময় তালেবান ও আল কায়দার বিরুদ্ধে নর্দার্ন অ্যালায়েন্সের সামরিক নেতৃত্ব দিয়েছিল আহমদ শাহ মাসউদ। উল্লেখ্য, নর্দার্ন অ্যালায়েন্সকে সমর্থন এবং সহযোগিতা করেছিল ইরান, রাশিয়া, আমেরিকা, তুরস্ক, ভারত, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। নোট শেষ হচ্ছে। ফলে সেই সব অঞ্চলে ওসামা বিন লাদেনের পাঠানো আল কায়দার বাহিনীর সাথে মাসউদের বাহিনীর তুমুল সংঘর্ষ হয়েছিল। এমনকি ওসামা বিন লাদেন নিজের মাধ্যমগুলো ব্যবহার করে মোল্লা ওমরের সাথে সাইয়াফ ও হেকমাতিয়ারের দূরত্ব ঘুচিয়ে দিয়ে তাদের বাহিনীকে তালেবানের সাথে যোগ দেওয়ার প্রচেষ্টা করেছিলেন। এই ক্ষেত্রে তিনি সফল হননি, কিন্তু সাইয়াফ আর গুলবুদ্দিনের সাথে তার সম্পর্ক ভালোই ছিল। এতই ভালো যে গুলবুদ্দিন মিডিয়াকে বলেছিলেন, ওসামা বিন লাদেন আমার ভাই। আল কায়দার নিজস্ব যোদ্ধাদের সেই বাহিনীর ব্যাপারে রয় গুথমান তার অনবদ্য বই হাউ উই মিসড দ্য স্টোরিতে লিখেছেন যে ওসামা বিন লাদেনের বাহিনী
যুদ্ধ করতে করতে মৃত্যুকে আলিঙ্গন করতেও প্রস্তুত ছিল, আর মাসউদের কমান্ডারেরা এই বাহিনীকেই সবচেয়ে বেশি ভয় পেত। এমনকি মাসউদ নিজেই বলেছিল যে তার লোকেরা তালেবানের বাহিনীকে সহজে সামলাতে পারত, কিন্তু একই বাহিনীতে আল কায়দার যোদ্ধা থাকলে কিংবা আল কায়দার নিজস্ব বাহিনীর মুখোমুখি হলে তারা বিপাকে পড়ে যেত। সুদানের মতো আফগানিস্তানেও ওসামা বিন লাদেন কনস্ট্রাকশনের কাজে খরচ করেছিলেন বলে কিছু প্রমাণ পাওয়া যায়। কান্দাহারে একটি প্রধান বাজারের জায়গায় তিনি আধুনিক মার্কেট তৈরি করে দিয়েছিলেন। তালেবান প্রশাসনের জন্য একটি কেন্দ্রীয় কার্যালয় গড়ে দিয়েছিলেন। এছাড়া একসময় সিনেমা হল থাকা একটি জায়গায় মসজিদ নির্মাণ করেছিলেন। সাংবাদিক আহমদ জাইদান বলেছিলেন যে 2000 সাল নাগাদ ওসামা বিন লাদেনের লোকেরা কান্দাহারে আমন্ত্রিত হয়েছিল এবং সমাজের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছিল, কেননা তারা তালেবানকে যথাসম্ভব সাহায্য সহযোগিতা করছিল, নিজেদের পক্ষ থেকে খরচ করছিল। জাইদান লিখেন, আমি কান্দাহারিদের মধ্যে আরবদের উপস্থিতি নিয়ে কোনো বিরক্তির ছিটে ফোঁটাও দেখিনি, বরং আমি নিশ্চিতভাবেই জানি যে তারা আরবদেরকে নিয়ে খুশিই ছিল, কেননা আরবেরা নিজেদের থাকার ভাড়া বাবদ তুলনামূলক বেশি অর্থ দিত। এছাড়াও শহর জুড়ে বিভিন্ন খাতে আরবদের খরচের কারণে কান্দাহারের স্থবির অর্থনীতিও কিছুটা গতি পেয়েছিল। জাইদান আরও বলেন, ওসামা বিন লাদেনের লোকজনকে কান্দাহারের ঐতিহ্যবাহী রক্ষণশীল পাস্তুনেরা আন্তরিকতার সাথেই মেনে নিয়েছিল। কান্দাহারের রাস্তাঘাটে আরব আফগানদের দেখা পাওয়া ছিল একেবারে স্বাভাবিক ব্যাপার, যেন তারাও স্থানীয়ই। আফগানদের থেকে তাদেরকে শুধু ভাষার পার্থক্যে চেনা যেত, কেননা আরবদের কেউ কেউ স্থানীয় পাস্তুন ভাষায় কথা বলতো না, কিন্তু বাদবাকি তাদের চলাফেরা, পোশাক আশাক, স্বাধীনভাবে জীবনযাপন সব কিছু দেখে মনে হতো যেন তারা আফগানিই বনে গিয়েছিলেন। আরও ভালো করে বললে কান্দাহারি হয়ে গিয়েছিলেন। আর কান্দাহারি তো পাস্তুন আফগানদের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি ছিল। ওসামা বিন লাদেনের প্রধান বডিগার্ড আবু জান্দালু কান্দাহারের ব্যাপারে প্রায় একই কথার উল্লেখ করেছেন, তবে তিনি সাথে কাবুলকেও যুক্ত করে বলেছেন, কান্দাহার ও কাবুলের আরব মুজাহিদেরা আফগানদের অসংখ্য অনুষ্ঠান, বিয়ে ও জানাজায় অংশগ্রহণ করত। আফগানরা এবং আমরা একে অপরকে দেখতে যেতাম, ঈদে একে অপরকে শুভেচ্ছা জানাতাম, একসাথে রামাদান পালন করতাম। আমরা আরব মুজাহিদেরা একেবারে সাধারণ সামাজিক জীবন কাটাতাম, যদিও সেই সমাজ আমাদের ভাষা, পরিবেশ ও জীবনযাত্রার মতো ছিল না। ওসামা বিন লাদেন তালিবান সহ সাধারণভাবে সমস্ত আফগানদের প্রশংসা করতেন। বিশেষ করে বহির্বিশ্বের সমস্ত চাপ উপেক্ষা করে তালিবান নিজ অতিথিদেরকে জীবন বাজি রেখে নিরাপত্তা দেওয়ার কারণে কৃতজ্ঞতা প্রকাশ করতে তিনি কখনোই কার্পণ্য করতেন না। 1999 সালে পাকিস্তানি সাংবাদিক রাহিমুল্লাহ ইউসুফজাইকে তিনি বলেন, এই যুগে আফগানিস্তানই একমাত্র রাষ্ট্র যেখানে ইসলামের সত্যিকার বাস্তবায়ন শুরু হয়েছে, আর সমস্ত মুসলিমদেরই এটা সমর্থন করা উচিত। সমস্ত মুসলিমদেরই আল্লাহর রাস্তায় নিজেদের সাধ্যমতো জানমাল দিয়ে আফগানিস্তানের জন্য এগিয়ে আসা উচিত। সাধ্যমতো এখানকার ইসলামী পুনরুজ্জাগরণ প্রচেষ্টার সমর্থন করা উচিত। সমস্ত প্রশংসা আল্লাহর যে তালেবানের সাথে আমাদের সম্পর্ক খুবই শক্তিশালী এবং গভীর। এটা ঈমানের ভিত্তিতে প্রতিষ্ঠিত আদর্শিক মিত্রতা। এই মিত্রতা রাজনৈতিক কিংবা ব্যবসায়িক নয়। বহু রাষ্ট্রই তালেবানকে বিভিন্ন লোভ কিংবা হুমকি ধমকি দিয়ে চাপ দিয়ে গেছে, কিন্তু আল্লাহ তাদেরকে আরও অবিচল করেছেন। মোল্লা ওমর এবং ওসামা বিন লাদেন সম্পর্কের ব্যাপারে অনেক বিশ্লেষণের মধ্যে রহিমউল্লাহ ইউসুফজাইয়ের ব্যাখ্যাই হয়তো সবচেয়ে শ্রেষ্ঠ। 9/11-এর পর ইউসুফজাই লিখেন, মোল্লা ওমর এবং ওসামা বিন লাদেন যে কোনো কিছুর চেয়েও যেই বিষয়টা অকাট্যভাবে বিশ্বাস করেন তা হলো, যত বড় পরাশক্তি আক্রমণ করুক না কেন আল্লাহ তাদের সাথেই থাকবেন। শান্তির দিকে ডাক। আল কায়দার ইউএসএস কোল এবং 9/11-এর আক্রমণের মাঝের 11 মাসে ওসামা বিন লাদেন একই সাথে মোল্লা ওমরের সাথে সম্পর্ক দৃঢ় করেন এবং নিজ বাহিনীকে আমেরিকার বিরুদ্ধে এক দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত করতে থাকেন। কোল হামলা এবং ওসামা বিন লাদেনের নিয়মিত মিডিয়া উপস্থিতির বদৌলতে আসা আমেরিকার চাপের কারণে মোল্লা ওমর কিছুটা ক্ষুব্ধ থাকলেও তা তাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি। এর উপর ওসামা বিন লাদেন নিজের উত্তম আচরণ, তালেবানের প্রকাশ্য প্রশংসা এবং সাহায্য সহযোগিতা করে মোল্লা ওমরকে শান্ত রেখেছিলেন। তিনি বলেছিলেন যে তালেবানের নেতা আফগানিস্তানে ইসলামের এক শক্তিশালী দুর্গ গড়ে তুলেছেন এবং এখানে উম্মার জেহাদের হিফাজত করেছেন। এছাড়াও ওসামা বিন লাদেন প্রকাশ্যে মোল্লা ওমরকে আমিরুল মুমিনিন সম্বোধন করে নিজের পক্ষ থেকে বায়াত দিয়েছিলেন।
সেই সাথে তিনি অন্যদেরও বায়াত দিতে উৎসাহিত করতেন। আলিমদেরকে সম্বোধন করে ওসামা বিন লাদেন বলেছিলেন, সাধারণ মুসলিমদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করুন, আফগানিস্তানে হিজরত করতে তাগাদা দিন এবং আফগানিস্তানের ইসলামী ইমারাতের বৈধতার ব্যাপারে ফতোয়া দিন। এছাড়াও আলিমদের উদ্দেশ্যে তিনি বলেন, উম্মতকে শেখান যে জামায়াতবদ্ধ হওয়া ছাড়া কোনো ইসলাম নেই, ইমারাহ ছাড়া কোনো জামাতবদ্ধতা নেই এবং আনুগত্য ছাড়া কোনো ইমারাহ নেই। আপনারা জানেন যে এই কঠিন সময়েও আল্লাহ উম্মাতকে এমন এক ইসলামী রাষ্ট্র দিয়েছেন যা আল্লাহর শরিয়া বাস্তবায়ন করে এবং তাওহীদের পতাকা সমুন্নত করে। সমস্ত প্রশংসা আল্লাহর। তিনি আফগানিস্তানের ইসলামী ইমারাহকে প্রতিষ্ঠিত করেছেন এবং আমিরুল মুমিনিন মুল্লা মুহাম্মদ ওমরকে এর নেতৃত্বে আসীন করেছেন। আল্লাহ তাকে হেফাজত করুন। এটা তো আপনাদের দায়িত্ব যে আপনারা এই ইমারতের সাথে যুক্ত হতে মানুষকে আহ্বান করবেন, জান ও মাল দিয়ে এর সমর্থন করতে তাগিদ দেবেন এবং পৃথিবীর যাবতীয় কুফরি শক্তির বিরুদ্ধে এর প্রতিরক্ষা করতে উদ্বুদ্ধ করবেন। এই সুযোগে আমি এই বিষয়টাও জানিয়ে দিতে চাই যে আল্লাহর ইচ্ছায় আমি আমিরুল মুমিনিন মুল্লা মুহাম্মদ ওমরের কাছে বাইয়াতবদ্ধ হয়েছি। আমি সত্যিই তাকে বাইয়াত দিয়েছি। আমি আশা করি আল্লাহ আমার এই কাজকে শুধুই তার জন্য হিসেবে কবুল করবেন। ওসামা বিন লাদেন কিন্তু কোথাও হামলা করা কিংবা মিডিয়ার ব্যবহার থেকে দূরে থাকার কোনো রকম ওয়াদা কখনোই করেননি, বরং তিনি মুল্লা ওমরকে প্রকাশ্যে বারংবার আল কায়দার জনবল নিয়ে আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব দিতে থাকেন। 2000 সালের শেষের দিকে এক পত্রিকায় এসেছিল, ওসামা বিন লাদেন আবারও মুল্লা ওমরকে প্রস্তাব দিয়েছেন যে তিনি আফগানিস্তানকে বিদেশি আক্রমণ এবং ষড়যন্ত্র থেকে রক্ষা করার প্রয়োজনে নিজে আফগানিস্তান ছেড়ে অন্য কোথাও চলে যেতে প্রস্তুত আছেন। কিন্তু এই প্রস্তাবগুলো মুল্লা ওমর এবং তার মন্ত্রীদেরকে লজ্জায় ফেলে দিয়েছিল, কেননা এমন প্রস্তাবগুলোর মানে ছিল ওসামা বিন লাদেন হয়তো তালেবানকে আমেরিকার চাপ বহন করতে পারবেন বলে বিশ্বাস রাখতে পারছেন না। তিনি হয়তো মেহমানকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে পাশতুন ঐতিহ্যের ব্যাপারে আস্থা রাখতে পারছেন না, অথবা হয়তো তিনি মনে করেছেন আমেরিকার সাথে যুদ্ধ লেগে গেলে তাকে দেয়া আফগান নাগরিকত্ব আর রক্ষা করা হবে না। নোট: ওসামা বিন লাদেন ও তার পরিবারকে তালেবানের নিরাপত্তা ও নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে দেখুন, তালিবান কনফার্মস ইটস ইন্টেনশন টু ট্রাই বিন লাদেন। পাকিস্তান প্রিভেন্টেড হিম ফর অ্যাটেন্ডিং অ্যান ইসলামিক কনফারেন্স। আল-কুদস আল-আরাবি, 28 অক্টোবর 1998। নোট শেষ হচ্ছে। মুল্লা ওমর প্রতিবারই ওসামা বিন লাদেনের এমন প্রস্তাব নাকচ করে দেন। ওসামার প্রতি তার আমন্ত্রণকে আরও শক্তিশালী করে তিনি ঘোষণা করেন, সমস্ত তালিবানদের জন্যে এটা এক সম্মানের প্রশ্ন, আর তারা প্রয়োজনে নিজেদের জীবন দিয়ে হলেও সেই সম্মান ধরে রাখবে। তিনি আরও উল্লেখ করেন, এটা তো পরিষ্কার যে ওসামা বিন লাদেন আফগানিস্তানে থাকুক কিংবা না থাকুক, আমেরিকা এখানে আক্রমণ করার সুযোগ খুঁজছে। আমার ধারণা মুল্লা ওমর সৌদি আরব কিংবা আমেরিকার হাতে ওসামা বিন লাদেনকে তুলে দেওয়ার কথা কখনোই ভাবেননি। এর সহজ কারণ হলো এহেন কাজকে তিনি খারাপ মনে করতেন। তারপর ওয়াশিংটন, এর মিত্রশক্তি জাতিসংঘ ও পাকিস্তানের ক্রমবর্ধমান চাপ তার জ্যাদি কেবল বাড়িয়ে দিচ্ছিল। 9/11-এর কাছাকাছি সময়ে পাকিস্তানে তালিবানের রাষ্ট্রদূত ছিলেন আব্দুস সালাম জাইফ। তিনি মুল্লা ওমরের ব্যাপারে একটি ঘটনা উল্লেখ করেছেন। এই ঘটনাটিতে মুল্লা ওমর যা বিশ্বাস করেন না তা না করার ব্যাপারে তার নির্ভীকতা এবং প্রবল অনিচ্ছা ফুটে ওঠে। একই সাথে ঘটনাটি তাদের মুখেও চপেটাঘাত যারা মনে করে পাকিস্তান চাইলেই আফগানিস্তানকে নিয়ন্ত্রণ করতে পারে। জাইফ লিখেন, 1999 থেকে 2000 সালের দিকে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি মুশাররফ আমিরুল মুমিনিন মুল্লা ওমরকে পাকিস্তানে আমন্ত্রণ জানায়, কিন্তু আমিরুল মুমিনিন এই আমন্ত্রণ নাকচ করে দেন। তিনি পাকিস্তানে যেতে চাননি। তারপর মুশাররফ নিজেই আমিরুল মুমিনিনের সাথে সাক্ষাৎ করতে কান্দাহারে আসার আমন্ত্রণ চায়। সে আমিরুল মুমিনিনের সাথে ওসামা বিন লাদেনকে আমেরিকার হাতে হস্তান্তর করার ব্যাপারে আলোচনা করতে চেয়েছিল, কিন্তু আমিরুল মুমিনিন এই ধরনের আলোচনায় আগ্রহী ছিলেন না। তিনি মুশাররফকে সাফ জানিয়ে দেন যে মুশাররফ প্রতিবেশী দেশের একজন নেতা হিসেবে তার রাষ্ট্রে এসে নিরাপত্তা, অর্থনীতি কিংবা অন্য বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারে, কিন্তু ওসামা বিন লাদেন হলেন আমেরিকা এবং আফগানিস্তানের মধ্যেকার ব্যাপার। পাকিস্তানের এই নিয়ে ব্যস্ত হওয়ার কিছুই নেই। আমরা তো পাকিস্তানের সাথে বিশেষ করে এই সময়ে কোনো আলাপ করতে চাই না, কেননা তা দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ককে নষ্ট করবে। এমন জবাব পেয়ে মোশাররফ তার আফগানিস্তান সফরের উদ্যোগ প্রত্যাহার করে নেন। ইসলামী মূলনীতি, গোত্রীয় ঐতিহ্য
তৎকালীন বিশ্বের একমাত্র ইসলামী ইমারাতের নেতৃত্ব হিসেবে সদ্য জন্মানো আকাঙ্ক্ষা এবং ওসামা বিন লাদেনের চতুর কৌশলকে পুঁজি করে মোল্লা ওমর এবং তার শুরা বিভাগ আপাতত নিজেদের হাতে থাকা সবচেয়ে বড় সমস্যায় মনোনিবেশ করেন, আহমদ শাহ মাসউদের নেতৃত্বে নর্দার্ন অ্যালায়েন্স। 2001 সালের বসন্তের মধ্যেই আল কায়দার কাছ থেকে প্রয়োজনীয় সাপোর্ট পাওয়া তালেবান বাহিনী মাসউদের যোদ্ধাদেরকে উত্তর পূর্ব দিকের ছোট অঞ্চলে আবদ্ধ করে ফেলে। মাসুদের দখলে তখন পুরো আফগানিস্তানের মাত্র 20% অঞ্চল, কিন্তু তার যোদ্ধারা তখনও পুরোপুরি পরাজিত হয়নি। এর উপর মাসুদ সুকৌশলে ইরান, রাশিয়া, আমেরিকা, ভারত, উজবেকিস্তান এবং ন্যাটোভুক্ত আরও কিছু রাষ্ট্রের যেমন তুরস্ক, তাজিকিস্তান থেকে সব ধরনের আর্থিক এবং সামরিক সাহায্য হাত করে ফেলেছিল, যা মাসুদকে এক অসীম সময় পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম করে তুলেছিল। এই পর্যায়ে মোল্লা ওমর এবং ওসামা বিন লাদেনের মনোযোগ পরস্পর অভিন্ন হয়ে যায়। উভয়ে এটা বুঝতে পারছিলেন যে মাসুদ তার সামরিক মেধা, সংখ্যালঘু গোত্রগুলোর ঐক্য এবং অনন্য সাধারণ ক্যারিশমা দিয়ে দেশব্যাপী তালেবানের উত্থান ও ক্ষমতা অধিগ্রহণকে রুখে দিতে পারবে। মোল্লা ওমর এবং তার উপদেষ্টাদের জন্য নর্দার্ন অ্যালায়েন্সের বিরুদ্ধে এক দীর্ঘ, রক্তক্ষয়ী এবং অনিশ্চিত যুদ্ধ এড়ানোর একমাত্র পথ ছিল মাসুদকে হত্যা করা। সে ছিল নর্দার্ন অ্যালায়েন্সের মস্তিষ্ক ও হৃদয়, আর সে নিজের কোনো উত্তরাধিকারও প্রস্তুত করেনি। ওসামা বিন লাদেনও তালেবানকে তাদের মাসুদ বিড়ম্বনা সমাধানে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু সেটা স্রেফ নিজের আশ্রয়দাতাকে খুশি করবার জন্যই ছিল না। 2001 সালের মধ্যভাগেই ওসামা বিন লাদেন এমন কিছু হিসেব কষেছিলেন যা মোল্লা ওমর সে সময় বুঝেননি, আর তা হলো আমেরিকার ওপর আল কায়দার হামলা, অর্থাৎ 9/11 আক্রমণের বছরের শেষ দিকে পরিকল্পনা করা ছিল। ওসামা বিন লাদেন এবং তার লেফটেন্যান্টেরা হিসেব নিকেশ করে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমেরিকার ওপর আল কায়দার বহুল প্রত্যাশিত বড় ধরনের হামলা করার আগে মাসুদের পতন ঘটাতে পারলে তা নর্দার্ন অ্যালায়েন্সকে নেতৃত্ব শূন্য করে দেবে। ফলস্বরূপ তালেবানেরা সহজেই ওদেরকে পরাজিত করে দিতে পারবে। আর আল কায়দা আগে মাসুদকে হত্যা করে এরপর আমেরিকার ওপর বড় আক্রমণে গেলে যুদ্ধ করতে এসেও ওয়াশিংটন স্থানীয়ভাবে সমর্থন করার মতো কোনো শক্তি আর পাবে না। তখন আমেরিকার নিজেকেই সরাসরি যুদ্ধে জড়াতে হবে, আর সেটা তার আফগান অভিযানকে আরও কঠিন, দীর্ঘ এবং ব্যয়বহুল করে তুলবে। এইসব বিবেচনায় তাই মাসুদকে হত্যা করা ছিল এক উইন উইন পরিবেশ। তাছাড়া মোল্লা ওমর এবং ওসামা বিন লাদেন উভয়ে জানতেন যে মাসুদকে হত্যা করা ধর্মীয়ভাবে বৈধই হবে, কেননা সৌদি আরব সহ বিভিন্ন দেশের সালাফি আলিমগণের অনেকে আরও আগেই মাসুদকে ইসলামের প্রকাশ্য শত্রু বলে ফতোয়া দিয়েছিলেন। 2006 সালে মুসা আল কার্নি বলেছিলেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানকার অর্থাৎ সৌদি আরবের বহু আলিমেরাই তখন মাসুদের বিপক্ষে এবং হেকমতিয়ারের পক্ষে ছিলেন। 2001 সালের 9 সেপ্টেম্বর আল কায়দার একজন আত্মউৎসর্গী বোমা হামলাকারী মাসুদকে হত্যা করে, কিন্তু এই হত্যার সময়টা ওসামা বিন লাদেনের ধারণার চেয়ে একটু বেশিই গড়িয়ে গিয়েছিল। এটা অবশ্য এই ব্যাপারটারও এক শিক্ষা ছিল যে আফগানিস্তানে কিছুই প্রত্যাশিত সময়ের মধ্যে হয় না। এর পরপরই 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কে এবং ওয়াশিংটনে আল কায়দার হামলা হয়, আর জর্জ ডব্লিউ বুশ প্রশাসন বীর দর্পে গিয়ে ওসামা বিন লাদেনের ফাঁদে পা দেয়। মাসুদকে তখন সমীকরণের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমেরিকার বিপুল পরিমাণ গোলাবারুদ নর্দার্ন অ্যালায়েন্সকে বেশ কিছু সময় নিজেদের অবস্থান ধরে রাখার জন্য যথেষ্ট হয়েছিল। একই সাথে তা খুব অল্প পরিমাণ আমেরিকার বাহিনীকে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ কিছু শহরের সহজ দখলও এনে দিয়েছিল, আর সাথে সাথেই আমেরিকা ফুলিয়ে ফাঁপিয়ে আল কায়দা এবং তালেবানকে সম্পূর্ণরূপে হারিয়ে দেওয়ার ঘোষণা দিয়ে দেয়, কিন্তু সেটা ছিল এক চূড়ান্ত অপরিপক্কতা। আলহামদুলিল্লাহ, এখানে আমরা শেষ করতে যাচ্ছি এই পর্বটি। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব বেঁচে ফেরা এবং নব উদ্যম 2001 থেকে 2010 এই অধ্যায়ের আলোচনা। ইসলামিক অডিও বুকের পক্ষ থেকে অডিও বুক ডিসক্লেইমার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামিক অডিও বুকে আপনাকে স্বাগতম। এই অডিও বুকটি শোনার আগে অনুগ্রহ করে কয়েকটি বিষয় মনে রাখবেন। এই ডিসক্লেমারটি আপনার এবং আমার মাঝে একটি স্বচ্ছ ও সুন্দর সম্পর্ক বজায় রাখতে সাহায্য করবে ইনশাআল্লাহ। অনুগ্রহ করে মনে রাখবেন, এই অডিও বুকে উপস্থাপিত ধর্মীয় আলোচনা, মতামত বা ব্যাখ্যা সম্পূর্ণভাবে বইটির লেখকের নিজস্ব। আমি এই চ্যানেলের পরিচালক হিসেবে একজন মুসলিম এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী।
তবে এই বইয়ের কোনো মন্তব্য আমার ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস বা দৃষ্টিভঙ্গির প্রতিফলন নাও হতে পারে। ধর্মীয় যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্যে অনুগ্রহ করে বিজ্ঞ আলেম বা নির্ভরযোগ্য ধর্মীয় উৎসের সহায়তা নিন। এই চ্যানেলের উদ্দেশ্য কোনো রাজনৈতিক বা সাম্প্রদায়িক বিতর্ক সৃষ্টি করা নয়। অডিও বুকে যদি কোনো রাজনৈতিক বা সাম্প্রদায়িক প্রসঙ্গ এসে থাকে তবে তা কেবল বইয়ের কথোপকথনের অংশ হিসেবেই বিবেচ্য। এর মাধ্যমে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি সমর্থন বা বিরোধিতা প্রকাশ করা হচ্ছে না। আমাদের লক্ষ্য সম্প্রীতি বজায় রাখা, বিভেদ সৃষ্টি করা নয়। এই অডিও বুকে উপস্থাপিত কোনো তথ্যকে আইনি বা নৈতিক উপদেশ হিসেবে গ্রহণ করবেন না। প্রয়োজনে সর্বদা একজন যোগ্যতাসম্পন্ন আইনজীবীর পরামর্শ নিন। বইয়ের চরিত্র বা ঘটনার নৈতিক বিশ্লেষণ লেখকের নিজস্ব এবং তা আপনার ব্যক্তিগত নৈতিকতার সাথে নাও মিলতে পারে। আমরা সকল প্রকার সন্ত্রাস, চরমপন্থা এবং যে কোনো ধরনের হিংসাত্মক কার্যকলাপের তীব্র নিন্দা জানাই। এই চ্যানেলের কোনো বিষয়বস্তু যদি সন্ত্রাস বা চরমপন্থাকে সমর্থন করে বলে মনে হয় তবে তা সম্পূর্ণরূপে লেখকের অনিচ্ছাকৃত এবং আমরা এর জন্য দায়ী নই। আমাদের উদ্দেশ্য শান্তি এবং ইসলামের প্রচার করা। প্রতিটি বই তার নিজস্ব বার্তা বহন করে। আমাদের পরিবেশিত অডিও বুক আপনার নিজস্ব ব্যাখ্যা এবং বিশ্লেষণ থেকে সম্পূর্ণই মুক্ত। আপনি যদি এই অডিও বুক বা এই বই থেকে কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর বিষয় বুঝে থাকেন তার জন্যে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। একইভাবে বইয়ের কোনো বিষয়বস্তু যদি আপনার ব্যক্তিগত জীবনে কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলে তার জন্যেও চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। বই পড়ুন, জ্ঞান অর্জন করুন, তবে প্রতিটি বিষয় নিজের বিবেক দিয়ে বিচার বিশ্লেষণ করে গ্রহণ করুন। এই অডিও বুকটি মূলত শিক্ষামূলক এবং গবেষণা ও বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা। আমাদের প্রচেষ্টা থাকবে সর্বোচ্চ সুন্দর ও রুচিশীল অডিও বুক আপনাদের উপহার দেয়া। ধন্যবাদ আনতে ইসলামিক অডিও বুক। আমরা আশা করব আপনারা সকলে এই বইটি কিনে নিজের সংগ্রহে রাখবেন এবং আমাদের ইসলামিক অডিও বুক চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন চেপে রাখবেন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্যে। এছাড়াও আমরা সকলকে অনুরোধ করব আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করার জন্যে, লাইক করার জন্যে, কারণ আপনাদের কমেন্ট এবং লাইক ইউটিউবকে এইটি বোঝাতে সক্ষম হয় যে এই ভিডিওটি ভালো এবং এটি অন্যদের কাছে প্রচারযোগ্য। তাই আমরা আশা করব দ্বীনের দাওয়াহ এর উদ্দেশ্যে আপনারা অবশ্যই এই ভিডিওটিতে কমেন্ট করবেন এবং লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন।